প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি জীবন গল্পের আরো একটি এপিসোড। তো আমি কথা বাড়াচ্ছি না। আজকে কে আমার সঙ্গে গেস্ট রয়েছে, শুরুতেই আমি তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। নামটা একটু বলেন। জি, আমার নাম লিমা। লিমা? জি। বয়স কত আনুমানিক লিমা? এখন 22 বছর প্লাস। 22 বছর প্লাস। আপনার এই গল্পটা একটু অন্যরকম গল্প, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সাধারণত যেটা করি ভিডিও আকারে পাবলিশ করি গল্পগুলো, কিন্তু আপনার গল্পের ধরনটাই এমন যেটা ভিডিও আকারে পাবলিশ করা সম্ভব নয়। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, প্রথমেই টাচ দিয়ে রাখছি যে এই বোনটির সামাজিকতার কথা চিন্তা করে আমরা এই কাজটি করতে পারিনি আমাদের সামাজিকতার জায়গা থেকে। তবে গল্পটা খুবই জানার মতো একটা গল্প, শোনার মতো একটা গল্প। শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে। আমার বাবা মা হচ্ছে কি ঢাকাতে থাকতো, আমি বাড়িতে থাকতাম গ্রামে। আমি গ্রামে পড়াশোনা করতাম। আচ্ছা, বাবা মা ঢাকায় থাকতো, আপনাকে গ্রামে রেখে? জি। কেন? আসলে বাবা মা একসাথে আসেনি, সবাই এক এক করে আসছিল। আমাদের জায়গা জমি নিয়ে মানে কেস মামলা এইসব চলতে থাকতো। তো এই কারণে আপনাকে কোথায় রেখে এসেছিল? আমাদের বাড়িতেই। বাড়িতে বলতে আপনাকে কারো দায়িত্বে রেখে আসছে? আমাদের ঘরেই আমি থাকতাম। শুধু আপনি থাকতেন? জি। এটা কত বছর বয়সের গল্প? এটা ধরেন আমি যখন 2-3 এরকম সময়। একা একা? হ্যাঁ। রাতেও আপনি একা ঘুমাতেন? না, আমার আপার হচ্ছে গিয়ে পাশে বিয়ে দেওয়া হয়েছে। আপনার বড় আপাকে? হ্যাঁ। তো ওখানে খাওয়া দাওয়া বা ওখানে রাতে থাকতাম, কিন্তু আমাদের বাড়ির দেখভাল বা আপনার দায়িত্ব ছিল। তখন আপনি ক্লাস 2 তে পড়েন? স্কুলে যেতেন ওই সময়টাতে? হ্যাঁ, স্কুলে যেতেন। বাবা মা তখন ঢাকায় ছিল? জি। মানে কেসের মামলা টামলা এইসবের কারণে ধরা পড়ে যেতে পারে, এই কারণে ঢাকায় ছিল। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 5 ভাই বোন। 5 ভাই বোন। আপনার পজিশন? আমি হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার। ওকে, বলে যান। তারপর? তো তারপরে হচ্ছে কি এর মধ্যে আমার পড়াশোনা এইভাবে, তো আমার আব্বা আম্মার কাছে আমি আসা যাওয়া করতাম। তারপরে আমি যখন 4-এ উঠি তখন আমিও ঢাকায় চলে আসি। আচ্ছা। ঢাকায় চলে আসার পরে এখান থেকে আমি 7 পর্যন্ত পড়াশোনা করি। তারপরে আমি বাড়িতে চলে যাই, আমার আব্বা আম্মাও চলে যায়। চলে যাওয়ার পরে ওইখানে আমি অনেক কষ্ট মষ্টে ওইখান থেকে আইসা, যেখানে আমরা ছিলাম সেইখানে আইসা এইটা পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর 9 সালে আমি 8 পাস করি। আচ্ছা। তো তারপরে বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা যেটা বলে যে আমাকে মাদ্রাসায় দিবে। আমি 12 সালে হচ্ছে গিয়ে কওমি মাদ্রাসা থেকে কারিয়ানা পাস করি। তো তারপরে যখন কারিয়ানা পাস করি তখন এর মধ্যে আমার আব্বা হচ্ছে গিয়ে আমার চাচার জায়গা জমি বিক্রি করে দিবে। তো আমার চাচা আর ফুফি 2 জন মিলে তাদের জায়গা জমি বিক্রি করে দেবে, আমার আব্বাকে জানায়। তো আমার আব্বা তখন তো টাকা ছিল না, তো যেভাবে হোক একজনের কাছ থেকে আপনার সুদের মাধ্যমে টাকা আনে। টাকা আইনা তারপরে ওই টাকা দিয়ে ওই জমিগুলো কিনে, আমার চাচার জমি আর হচ্ছে ফুফির। তো কেনার পরে যে তার কিন্তু দলিল নেয় না, টাকা পয়সা সবকিছু দিয়ে দেয়, দলিল নেয় না যে আপন ভাই তাই। তো তার কিছুদিন পরে আমার আব্বা জানতে পারে যে আমার ওই চাচা আর ওই ফুফি হচ্ছে গিয়ে আমার চাচা তো চাচার কাছে জায়গা জমি বিক্রি করে দিছে, তাদেরকে দলিল দিয়ে দিচ্ছে আর কি। তো এটা জানতে পারার পরে আমাদের যে সমস্যাগুলো হয়, আর্থিক সমস্যাগুলো খুব ভাবে। ওই সুদের টাকা এগুলো দিতে হয় প্রত্যেক মাসে, অনেক টাকা সুদ হয়। তখন হচ্ছে 1000-100 টাকা সুদ হইতো। তো অনেক টাকা আইনা ওই জায়গা কিনছে, সেই টাকার সুদ দিতে দিতে হচ্ছে কি আমাদের আর্থিক অবস্থা এমন হয় যে আমাদের খাবারেরও প্রবলেম হয়ে যায়। যে এরকম একটা অবস্থা হয়, তখন তো ঘরে অনেক অশান্তি, ঝগড়াঝাটি সারাক্ষণই। আব্বা আর মা হচ্ছে ঝগড়াঝাটি লেগেই থাকতো, আমি যেটা দেখতাম। তখন আমার বয়স তেমন না, 14-15 বছর এরকম। তো আমার আব্বা হচ্ছে গিয়ে মানে কয়েক জায়গা থেকে আমার দেখতে আসে, বিয়ের কথা বলে। তো বলে, তো এই মুহূর্তে আর কি যেটা হয় যে আমার বিয়েটা হয় না। এই আর্থিক সমস্যাগুলো মানুষ দেখতে পায়। তারপরে আরো একটা সমস্যা দেখতে পাই, সেটা হচ্ছে যে আমার মা তো আমার কাছে ছিল না। তো এই জন্য আমি কোনো কাজকর্ম জানতাম না, বা আমি কোনো কাজকর্ম করতাম না। তাছাড়াও আমি দেখতে কালো। তো সবকিছু মিলে আর কি আমার বাবা আমার বাবা অনেক ঋণ হয়ে গেছে, এটাও জানতে পারে সবাই। তো এটা জানতে পারার পরে আমার যেখান থেকে দেখতে আসে দেখে যায়, কিন্তু আসলে কিছু হয় না। তো আর আমার ওই চাচি যে ছিল আর কি, ওই চাচি হচ্ছে সেই যারা দেখতে আসতো তাদের বাড়িতে পর্যন্ত যাইতো। তাদের বাড়িতে গিয়ে বলে আসতো যে মেয়ে তো কোনো কাজ জানে না, বা মেয়ে কিন্তু অসুস্থ,
হ্যাঁ, মেয়ে কিন্তু হচ্ছে গিয়ে এরকম পড়াশোনা করে নাই কিছু। তো এরকম বলার পরে আর কি হতো না। তো এই নিয়ে আমার মা অনেক সময় দেখতাম আমার সাথে খারাপ ব্যবহার করতো। আমার কোনো দোষ ছিল না যদিও। তো আসলে দোষ হচ্ছে এটাই যে আমাদের আর্থিক সমস্যা ছিল। তো মা এরকম বলতো। তারপরে একদিন আমি জানতে পারছি, মা বলছে যে আমি হইছি পারে নাকি মা অনেক কান্নাকাটি করছিল, কারণ আমি হইছি পারে নাকি বোঝা গেছে যে আমি কালো হব। তো আমার ভাই বোন কেউ কালো নাই, তো আমি কালো হয়েছি এটা দেখার পর নাকি আমার মা কান্না করছিল, কাঁদছিল। এটা আমার একদিন বলছে। বলার পরে যখন বিয়েগুলো ভেঙে যাচ্ছিল তখন আমার মা ওইভাবেই আমার বুঝাইতে চাইতেছিল যে তুই কালো হয়েছিস সে কারণে। হ্যাঁ, আমি কালো হয়েছি সেই কারণে। তো এটা যখন আমি বুঝতে পারি তখন আমি আসলে বাড়ি থেকে চলে আসতে চাই। কিন্তু বাড়ি থেকে চলে আসবো, আমি ওই সময় এটা বুঝতাম না যে আমি যে মাদ্রাসা নিয়ে পড়াশোনা করছি, এখানে তো কোনো সার্টিফিকেট নাই বা এই পড়াশোনার কোনো মূল্য নেই, বা এটা দিয়ে যে আসলে আমি আর কোনো কাজকর্ম করতে পারবো না বা চাকরি বাকরি করতে পারবো না, এটা কোনো সার্টিফিকেট হয় না, এটা আমি তখন বুঝতাম না। তো তারপরে 12 সালের শেষে সর্বপ্রথম আমার ঢাকায় আসা। আমার মা যেখানে ছিল ঢাকাতে, সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় ছিল। তো ওই মেয়ের মাধ্যমে আমি ঢাকায় আসি, ওর সাথে ফোনে কথা বলছিলাম। তো তারপরে ওর কাছে ঢাকায় আসি। তো আসার পরে সর্বপ্রথম আমি ঢাকায় আসার পরে ওর সঙ্গে। ঢাকায় আপনি আসলেন কত বছর বয়সে, কোন ক্লাসে পড়েন তখন? যখন আমি কারিয়ানা পাশ করছি আমার বয়স 15 থেকে 16 বছর হবে। আপনি ফ্যামিলির সঙ্গে আসলেন না? না, আমি একা একাই। কেন আসলেন ঢাকাতে? আপনি বলে এসেছিলেন যে আমি ঢাকায় যাচ্ছি? হ্যাঁ, বলে এসছি আমার মাকে। আমাকে অনুমতি দিয়েছে? অনুমতি বলতে মা তো যতই গরিব হোক তারা তো আসলে চায় না, কিন্তু ওই সময় দিতে বাধ্য, দিতে হবে বা আমি যাব এটা মানতে হবে। তখন বয়স কত আপনার আনুমানিক? 16 বছর। 16 বছর বয়সে আপনি ঢাকায় আসতেছেন। আপনার বাবা কোথায়? যে আমার বাবা বাড়িতেই। আপনার বড় যারা ছিল তারা বোন না ভাই? বড়, সবার বড় ভাই, সে ঢাকাতে। তার সাথে আমার কথা হয়েছিল এই বিষয়ে। তার কাছেই আসতেছেন আপনি? না। তাহলে তার সাথে কথা হয়েছিল যে ওই যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা হচ্ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করতো। তো ওই চাকরিটা ছিল এমন যে যদি একজন গ্রাহক করে দিতে পারে, মানে বিমা করাই দিতে পারে একটা, তো সেই ক্ষেত্রে ও 1000 টাকা কমিশন পাইতো। তো ও বলতো আমাকে, তো ওইটা আমি জানতে পারার পর ও বলছে যে তুইও করতে পারিস। তখন আমি আমার মাকে বলি যে তাহলে আমি ঢাকা চলে যাই, ঢাকায় গিয়ে আমি এই কাজটা করি ওর সাথে। ওই মেয়েটার নাম শিউলি ছিল। তো তখন বলে যে না, ওই শিউলির সাথে এই কাজ করতে যাবো, ও তো ভালো মানুষ না, ওর বাবা ছিল না তাই। তো পরে আমার ভাইকে বলি, তো ভাই বলার পরে বলে ওসব জানি না। মানে আমার ভাই আসলে ওই আমাদের এই আর্থিক সমস্যার কারণে আমাদের কাউকে আর দেখতো না, কারোর সাথে কথা বলতো না, কে কি করছে এটা নিয়ে ওর কোনো ইন্টারেস্ট ছিল না, সেগুলো অ্যাড্রেস করতো না। হ্যাঁ, তারপরে বলে যে ওগুলো আমি জানি না, তোর ইচ্ছা, ঢাকায় যাবি না কোথায় যাবি তুই যা। তো পরে আমি চলে আসি ঢাকায় ওর কাছে। তারপরে আমি যখন ওর কাছে আসি, ও আমাকে বলে যে এরকম প্রথম অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের এখানে একজন স্যার আছে, উনি হচ্ছে গিয়ে আমাদেরকে এই ট্রেনিং করাবে। তো কিভাবে ফিল্ডে কাজ করতে হবে বা কি, তুমি যে একটা বিমা করে দিবা একজন সদস্যকে, তো কত লাখ টাকার হতে হবে কমপক্ষে, সর্বোচ্চ কত হবে বা সর্বনিম্ন কত হবে, সেই ক্ষেত্রে তুমি কত টাকা কমিশন পাবা, এভাবে আমাকে বলে। তো বলার পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে। এই বিষয় নিয়ে বুঝতে না বুঝতেই তখন আমার মনে হয় যে মানে আমি 2-4 দিন যখন ট্রেনিংয়ে যাওয়ার পর আমার এটা মনে হয় যে আসলে এই বিষয় নিয়ে আমি ফাউই ঘুরতেছি, এ কোনো কাজ হবে না। বরং আর এটা আমার মনে হয় যে এই কোম্পানিটা ভুয়া। এটা আমি একটু শুনতেও পারি যে এটা ভুয়া, বিমা টিমা করার পরে আসলে এটা পালাই যাবে। তো সেই ভয়ে আমি আর তখন ওইখানে কাজ করি না। বলি যে না ঠিক আছে, আমি এটা করব না, আমি যদি কোনো এমনিতে যদি কোথাও চাকরি টাকরি পাই, গার্মেন্টস ফ্যাক্টরি যা হোক করবো, কোনো সমস্যা নেই। তখন আমি আরেকটা কোম্পানি ছিল, মানে একটা ফ্যাক্টরি ছিল আপনার, ওইটা হচ্ছে প্রিন্টিং, সেখানে প্রিন্ট করা হয় সব কিছু, কাপড় প্রিন্ট করা হয়। তো ওই প্রিন্টিংয়ে হচ্ছে গিয়ে আমি যাই। ওইখানে যাওয়ার পর ওরা নেয় আমাকে, নেওয়ার পরে আমি এখানে 17 দিন কাজ করি। কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে ওই যে 17 দিনই কাজ করে, যার সাথে আসলে কাজ করি শুধু 17 দিনই কাজ করার পরে উনি বলে যে তুমি এত তাড়াতাড়ি কাজটা করতে পারলা, তো তোমাকে চলো স্যারের কাছে নিয়ে যাই। পরে ওই স্যারের কাছে আমি নিয়ে যায় যে ও তো এই মেশিনটা চালাইতে পারে। তারপরে আমি ওখানে যাওয়ার পরে যখন স্যারের সাথে কথা বলা দেয়,
তখন উনি হচ্ছে গিয়ে দেখার পরে আমাকে ওই কাজটা দেয়, বলে যে ঠিক আছে ও তো তাড়াতাড়ি কাজ শিখছে, তার মানে অনেক ভালো কাজ করতে পারবে, এই কাজটা তাহলে দাও। ওইখানে কাজ করি। তো কাজ করতে করতে হঠাৎ করে এক সময় এই অফিসটা চলে যাবে হচ্ছে গিয়ে উত্তরা চলে যাবে। তখন বলে যে এটা তো উত্তরা চলে যাবে, তো তুমি কি যাবা উত্তরা? তো ওখানে তো আমি আরো কাউরে চিনি না, কেউই পরিচিত নাই। তখন বলি যে না, আমি উত্তরা যাব না। তখন উত্তরাতে আর আমি যাই না। তো ইতিমধ্যে যেটা হয় যে এই অফিসটা যখন চলে যাওয়ার পরে আমি অনেকদিন চাকরি ছিল না, এটা কিন্তু 13 সালে। তো চাকরি ছিল না, তো 2-3 মাস হয়ে যায় চাকরি নাই, আমি বসে থাকি। টাকা পয়সা পেতেন কোথায়, খাইতেন কি? এতদিন তো ওই যে ওইখানে চাকরি জমাইছিলেন, এটা দিয়ে থাকতেন কোথায় আপনি? ওই মেয়েটার বাসায়, শিউলির বাসায়। শিউলির আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না? বাবা ছিল না, মা ছিল। মা, শিউলি এবং আপনি 3জন মিলে একসাথে থাকতেন? জি। কোথায় থাকতেন? আপনার পরিবার জানতো? জি জানতো, ঠিকানা সব জানতো? সাথে কথা হইতো। ওকে, তারপরে আর কি 2-3 মাস যখন কাজ থাকে না, তখন আমি এই বিভিন্ন ভাবে কাজকর্ম খুঁজি, বা একটা সময় দেখা যায় যে আমি আর টাকা দিতে পারতেছি না শিউলিকে, তো তখন অনেক কষ্ট হইতো বা কি করব। তো এই কারণে একদিন আমি রাস্তায় বসে থাকি। তো বসে থাকি, পরে মানে চাকরি খুঁজতে খুঁজতে আমি আসলে একটু নার্ভাস হয়ে যাই। তো আমি বসে থাকি যে কি করবো এখন আমি। তো ওই মুহূর্তে একটা লোক এসে আমাকে 2-3 বার জিজ্ঞেস করে যে তুমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছো, তো কি তুমি কি কোনো কাজকর্ম করো নাকি? তো তখন ওনাকে বলি যে না, আমার কিছু হয় নাই। তো উনি বলে যে আচ্ছা তুমি বলতে পারো, সমস্যা নেই। তো তখন আমি বলি যে হ্যাঁ, আমি কাজ করি, ওটা এখন কাজ নাই, বা আমি এরকম বসে আছি, চাকরি খুঁজতে গেছিলাম এক জায়গায়, তাই কষ্ট হয়েছে, তাই বসে আছি। তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে একটা গার্মেন্টসের পিএম, আমি হচ্ছে গিয়ে ওই গার্মেন্টসটার নাম বলে যে আমি তো এই গার্মেন্টসের পিএম, তো তুমি চাইলে এই গার্মেন্টসে ঢুকতে পারো। তখন আমি বলি যে আমি তো কোনো কাজ জানি না গার্মেন্টসে, বা গার্মেন্টস আমি কখনো দেখিও নাই। তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার জানা লাগবে না, আমাদের অফিসে এখন বর্তমানে একজন মেয়ে লাগবে যে নিডেল ম্যান পোস্টে নিডেল সাপ্লাই করবে। তো তোমাকে শুধু মেশিনের নামগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে। যখন যেই মেশিনের জন্য নিডেল নিতে আসবে, তখন ওই মেশিনের নিডেলগুলো তোমাকে সাপ্লাই করতে হবে, বাট ওইগুলো এন্ট্রি করে রাখতে হবে, এটা বলে। তো বলার পরে বলে যে কিন্তু ঠিক আছে, তোমার কাগজপত্র নিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো। তখন আমি বলছি যে আমি আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? বলে যে তো আমার ফোন নাম্বার তোমার দিয়ে যাব, তুমি কালকে কাগজপত্র তৈরি করে আমার ফোন দিবা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কাগজপত্র তৈরি করি, উনি যা বলার পরে ওনাকে ফোন দিয়ে উনি নাম্বার দিয়ে যায়। তো উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এখানে আছি, জায়গার নাম বলে যে আমি মহাখালীতে আছি, তুমি আসো। তো আমি মহাখালীতে যাই কাগজপত্র নিয়ে। তো যাওয়ার পরে যেটা হয় যে উনি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, উনি গাড়ি নিয়ে আসে, হ্যাঁ বাইক নিয়ে আসে। তো উনি বলে যে তুমি বাইকে উঠতে পারো। তখন আমি বলি যে আচ্ছা আমি তো বাইকে উঠবো, কিন্তু কেন, আমি হাইটে যাই, আর তো বেশি দূরে না। তখন উনি বলে যে না, গাড়িতে গেলে তো 1 মিনিট লাগবে, আর তুমি হাইটে গেলে মিনিমাম 20-25 মিনিট সময় লাগবে, আমার তো এত সময় তোমার দেওয়ার মতো নাই। তো তারপরে আমি ওনার গাড়িতে উঠি। তো ওঠার পরে উনি হচ্ছে গিয়ে আমাকে নিয়ে যায়। তো তখন আমি চিনতাম না জায়গা, এখন চিনি। তো আপনি এরকম একটা অপরিচিত লোকের কথা শুনে আপনি যাচ্ছেন, আপনার ভয় করলো না? জি, আমি গার্মেন্টসটা চিনি, তাই আমার ভয় করে নাই। কিন্তু গার্মেন্টসে যেতে আমি হেঁটে গেলে যে রাস্তা দিয়ে যেতে হবে সেটা আমি চিনি, তাই আমার কোনো ভয় করে নাই। কিন্তু গাড়িতে উঠতে ভয় করতেছিল। তারপর কিন্তু উনি বলে যে আমি তোমাকে এত সময় দিতে পারবো না, গাড়িতে উঠলে আমি নিয়ে যেতে পারবো। তখন আমি গাড়িতে উঠার পরে উনি কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে নিয়ে যায় আমি জানি না, আর ওইখানে যা নামার পর উনি বলে যে এটা হচ্ছে আমাদের গার্মেন্টসের হেড অফিস, এখানে স্যার বসা আছে, ওনার সাথে কথা বলবো। আর আমার নিচতলা থেকে শেখায় নাই যে তুমি কিন্তু তোমাকে দেখলে কিন্তু বলবে যে তোমার বয়স অনেক কম, ভুলেও বলবা না যে তোমার বয়স কম, তুমি বলবা যে তোমার বয়স হচ্ছে গিয়ে 21 বছর। তখন বলে, তো বলে যে আমি বলি 21 বছর, এটা কি উনি করবে? বলে আচ্ছা ঠিক আছে, 21 বছর বলতে হবে না, বলবা যে 18 বছর। পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরে উনি বলে যে এই স্যারের সামনে যায় কিন্তু এরকম ভাব করো না যে তুমি ঢাকা শহরে নতুন আসছো বা কিছু জানো না বা এরকমের। তো বলে তারপরে উনি বলেই
তাড়াহুড়া করে উনি হচ্ছে গিয়ে বিল্ডিং এর সিঁড়িতে চলে যায়। যখন উনি সিঁড়িতে চলে যায় তখন আমি খেয়াল করি যে আমি ভয় পাইতেছিলাম উঠতে, কিন্তু আশেপাশে খেয়াল করে দেখি যে সবাই আমার দিকে তাকায় আছে। তো আমি ভাবি যে সবাই তাকায় আছে কেন, তখন আমিও ভয় পাই বা লজ্জা পাই, আমিও উঠে যাই। আমি কিছুই বুঝতে পারি না তখন, শুধু এইটাই বুঝতে পারি যে সবাই আমার দিকে কেন তাকায় আছে। সবাই তাকায় ছিল কেন? তাকায় ছিল কারণ ওটা তো আসলে কোনো অফিস না, ওটা ছিল হচ্ছে গিয়ে মানে কোনো হাউস। আচ্ছা, ওনারা ওই জন্য তাকায় ছিল, কিন্তু আমি তো তখন ওটা জানতাম ওটা বুঝতেন না। মানে সবাই আপনার দিকে কৌতূহলী চোখে তাকায় আছে, সবাই এটা জানতো কিন্তু আপনি জানতেন না। আমি জানতাম না। তখন ওই তাকায় থাকা দেখে আমি চলে যাব সেটা বুঝতে পারি না, কিন্তু আমি এটা বুঝি যে আমাকে তাড়াতাড়ি ওই স্যারের সাথেই যেতে হবে। তো আমি ওনার পিছন পিছন চলে যাই। তো চলে যাওয়ার পরে তখন উনি হচ্ছে 4 তলায় যায়। যাওয়ার পরে উনি যখন দেখি যে তালা মারা রুমই উনি খুলতেছে, তখন আমি বলি যে এই স্যার আপনি না বললেন স্যারের কাছে নিয়ে আসছেন, তাহলে রুম তো তালা মারা। বলে তুমি বসো, স্যার তো ওই অন্য রুমে ডাকে নিয়ে আসবো, ওখানে অনেক রুম, সিরিয়ালের সব অনেক রুম। তো তখন ওই রুমে বসার পরে 10-15 মিনিট পরে উনি নিজেই আসে। আসার পরে উনি দরজা লাগাই দেয়। তারপরে তখন আমি সবকিছু বুঝতে পারি। তো তখনই উনি আমাকে রেপ করে। তারপর আমি আর কোনো কথা বলি না। শাউট করলেন না রুমের ভিতরে যে আমি কিন্তু বাইরে শাউট করবো বা এরকম চিল্লাচিল্লি করবো? আমি দেখতে পাইছিলাম যে ওই আশেপাশের সবগুলো রুমে তালা মারা বা ভিতর থেকে লক করা, কোনো রুমে কোনো লোক ছিল না, এটা বোঝা গেছিল তখন, আমি দেখতে পাইছি। তো তারপরে আমি যখন কান্না করার পর উনি বলে যে কান্নাকাটি করে লাভ নেই, চাকরি বাকরি নিতে হলে এরকম করতে হবে। তারপরে আমি চিন্তা করি যে চাকরি আর করবো না। পরে ওইখান থেকে নাইমা আমি চলে যাই। আমি কিন্তু চিনি না ওই জায়গা। পরে ওনার গাড়িতে আর যাবো না। তো তখন আমি নাইমা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, এর মধ্যে বৃষ্টি নামে। আমি দেখি যে আমি ইচ্ছা করে বৃষ্টিতে ভিজি, কারণ আমার সারা শরীরে আমি দেখতে পাই যে আমার শরীরের রক্তই আমার সারা শরীরে। তখন আমি ইচ্ছা করে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি কোথাও দাঁড়াই না, বৃষ্টিতে হাঁটতে হাঁটতে বাসায় আসি। আমি বাসা চিনতে পারি না, কিন্তু জিজ্ঞেস করতে করতে আসি। ওখান থেকে হাইটে আসতে আমার অনেক সময় লাগে। এই লোকেশনটা আপনি চিনে ফেলে রাখেন নাই যে এই লোকেশনটা কোথায় বা কি অবস্থা? এখন দেখলে চিনতে পারবেন? জি, ফার্ম গেটে। এটা ফার্ম গেটে। এই লোকটার সাথে এখনো যোগাযোগ আছে? না, এখন আর যোগাযোগ নাই। তো আপনার মনের মতো তখন কোনো সংকল্প তৈরি হয় নাই যে আমি যদি এখন লোকটাকে চিনে রাখতেছি, ভবিষ্যৎ আমি ওকে ধরবো বা এরকম কোনো কিছু? ওরকম কোনো কিছু তৈরি হয় নাই? যা হয়েছে সেটাই বলেন, মনের ভিতরে যা হয়েছে। লোকটাকে আমি চিনে রাখছি, এখনো দেখলে চিনতে পারবো, কিন্তু তখন তো উনি জাস্ট ওনার একটা ফোন নাম্বার দিছে আমাকে, আর কিছুই তো না। আসলেই কি উনি গার্মেন্টসে চাকরি করতো কিনা বা কোনো গার্মেন্টসের পিয়ন ছিল কিনা সেটা তো আমি আজও জানি না। কিন্তু আপনাকে যেখানে নিয়ে গেছে এই ফ্ল্যাটের চাবি ওনার কাছে ছিল, ওই ফ্ল্যাটটা তো আপনি দেখলে এখনো আইডেন্টিফাই করতে পারবেন। আমি এই গল্পটা শুনিয়ে, আমি জানি অনেক মানুষই গল্পটা শুনে, আমি কিছু আইডিয়ার জিনিসগুলো খুলতে চাই। প্রথম কথা হচ্ছে আপনি ঢাকা শহরে এসেছেন পেটের দায়ে, আপনার পরিবারও আপনি কালো বলে লাঞ্ছিত হয়েছেন, কিন্তু আপনার দ্বারা এরকম একটা ঘটনা ঘটলো। ঢাকা শহর একটা আজব শহর, বিশেষ করে যারা নতুন আসেন এখানে তাদের জন্য 2-4-5 বছর লেগে যায় শুধুমাত্র এই শহরটা বুঝতে, শহরের মানুষদেরকে বুঝতে। তারপরেও অনেকে বুঝে উঠতে পারে না। তো সেই জায়গাটা থেকে আপনি প্রথম কয়েক মাসের মধ্যে যে রকমের একটা অভিজ্ঞতায় মুখোমুখি হলেন, আপনার জায়গাটায় অন্য কেউ থাকলে কি করতে আমি জানি না, তবে অবশ্যই ওই জায়গাটাকে লোকেট করা উচিত ছিল যে এই জায়গাটা এরকম, এখানে এটা হয়েছে। আপনার ওইটা কি কিছুই মাথায় আসে নাই ওই সময়টাতে? যখন এই ঘটনাটা ঘটছে তখন আসলে ওই জায়গা থেকে যখন আমি চলে আসি, তারপরে আমার মনে হয়েছে যে এই জায়গায় আমি আর কোনোদিনও চিনবো না। কিন্তু এখন আমি চিনি, কারণ তারপর তো আমি অনেকবার গেছি ওই জায়গায়, বা ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখলে তাকায় থাকি। কিন্তু তখন আমার এটা মনে হয়েছে যে এই জায়গা আমি আর চিনবো না। তারপরে বাড়িতে আসলেন, আসার পরে বাসায় ওই সময়টাতে মনে হয়েছে কি পুলিশের কাছে যাবো বা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো, এরকম কোনো কিছু কি মনে হয়েছে? না, মনেই হয়নি, একবার মনে হয়নি। কারণ তখন আমি এত কিছু বুঝি না, আর তাছাড়া এটা বুঝি যে এই বিষয় নিয়ে কারো কাছে যদি কিছু বলি আমার হয়তো আরো সমস্যা বাড়বে, কমবে না, বা বলার মতো হয়তো কেউ এখানে আমার নাই যে বলবো। পয়েন্ট করবেন এই জিনিসগুলা। আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের সামাজিক নিরাপত্তা বলয় এখনো একটা ভিকটিমের জন্য এতটা আস্থার জায়গা তৈরি করতে পারেনি যে
একটা মেয়ে 16 বছর বয়সে 17 বছর বয়সের রেপ হলো, সে প্রথমেই চিন্তা করবে যে পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে বিচার চাবো। এই আস্থার জায়গাটা যে আমাদের কত বছর লাগবে, কত দশক পার হয়ে যাবে, যে একটা বিপদে পড়লেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাওয়া, পুলিশের কাছে গিয়ে খুলে বলা, পুলিশের কাছে গিয়ে অন্তত জানানো, কবে তৈরি হবে, কবে তৈরি হবে? এত দিক থেকে উন্নতি হচ্ছে দেশের, কিন্তু এই জায়গাগুলো কেন উন্নত হচ্ছে না বলেন। তারপরে বাসায় আসার পরে আমি অসুস্থ, খুব অসুস্থ, আমার খুব জ্বর আসছে। কারোর সাথে শেয়ার করেন নাই? না, পরে রুমের ওই মেয়েটা বলি যে আমি অসুস্থ, পরে ও বুঝতে পারে যে অসুস্থ, এইটাই, ওসব কিছু বলি না। তো এরই মধ্যে আমি আর একটা বিষয় জানতে পারি যে এই মেয়েটার তো বাবা নাই, তো এই মেয়েটা আসলে তেমন একটা ভালো মানুষ না। এই মেয়েটা, আমি তখন বিশ্বাস করতাম না, কিন্তু আমি দেখতাম বিভিন্ন সময়, আমি তো রুমে থাকতাম, আমি দেখতাম যে কোনো কাগজে কেউ হয়তো ওই অ্যাড্রেস দিয়ে যেত কিছু জায়গার, এই কোন রোডে বা কত নাম্বার হাউস, তারপরে রুম নাম্বার কত, এরকমের। তো একদিন হচ্ছে গিয়ে আমি এটা কাগজটা খোলার পরে আমি দেখতে পাই যে এরকম। তো আমি তখনও এই জিনিসগুলো বুঝতে পারি না। তো আমি তারপরে যেটা হয় যে ও একদিন ফোনে বলে যে ও আসবে, যাবে। তখন ওই ফোনে যার সাথে কথা বলছিল সে কি বলে আমি জানি না, তবে ও এটা বলে যে না, আমি খারাপ মানুষ, বাট আমি খারাপ বলে যে আমার সাথে কেউ থাকলেই সে খারাপ তা কিন্তু না, আর তুমি যার কথা বলছো সে খারাপ মানুষ না, সে ভালো মানুষ, তো আমি এর জন্য তোমার কোনো সহযোগিতা করতে পারবো না, সরি। তো এটা বলার পরে তখন আমি অনেকটা বুঝতে পারি যে আমার বিষয়ে হয়তো কোনো কথা হচ্ছিল ওই ফোনে যার সাথেও কথা বলতেছিল। আর ওই কাগজটা দেখে আমি এতটুকু বুঝতে পারছিলাম যে আমি যে জায়গাটায় গেছিলাম, যেখানে যাওয়াতে আমার এই সমস্যাটা হয়েছে, তো ও হয়তো এরকম কিছু একটাই করে, আমার এটা মনে হয়েছিল। আচ্ছা। তো আমি তখন আশেপাশে কিছু মানুষের কাছে শুনতাম, সবকিছু মিলে আমার এরকম একটা ধারণা হয়েছিল, কিন্তু হওয়ার পরেও আমার কিছু করার ছিল না, কারণ ও তো আমার সাথে আসলে খারাপ কিছু করে নাই। তো আমি ওখানে থাকি, কিন্তু এরই মধ্যে পাশের রুমের একটা লোক হচ্ছে গিয়ে বলে যে ও হচ্ছে গিয়ে ও ভালো মানুষ কিভাবে বুঝবো, তুমি তো আসলে জামা কাপড় পরে খোলামেলা অবস্থায় যাও এই কাজে, বাট ও তো বোরখা টোরকা পরে হচ্ছে গিয়ে জুতা মোজা টুজা পরে যায়, তাহলে ও কোথায় যায় তাই বা কিভাবে বুঝবো, বা ও যে কোথাও ভালো। আমার কথা বলা হচ্ছে, কারণ আমি মাদ্রাসার সমস্ত কিছু এরকম ভাবে মেইনটেইন, জি, আমি তো মাদ্রাসার ছাত্রী ছিলাম, জি, তো পর্দাটা আর কি মেইনটেইন করতাম। তো পরে এই কথা বলার পরে তখন ওই লোকটা এই কথাগুলো বলার পরে হচ্ছে গিয়ে ও বলে, ওই মেয়েটা বলে যে তুমি হচ্ছে গিয়ে ভালো কাজে যদি যাও তাহলে হচ্ছে গিয়ে একটা কাজ করো, এই বোরকা টোরকা আর পরার দরকার নাই, এগুলো বাদ দিয়ে দাও, এগুলো পরে গেলে তোমার চাকরিও কোথাও হবে না। তাছাড়া আমারও বাসা থেকে অনেকভাবে এরকম কথাবার্তা শুনতে হয়, আমার পরিচিত লোকজন তোমার নিয়ে এরকম কথাবার্তা বলে, তো হয় তুমি বোরখা ছেড়ে দাও, নাইলে আমার বাসা থেকে চলে যাও, আমি চাই না তোমার ক্ষতি হোক। এই মহিলা বলে। তখন আমি বোরখা টোরকা সবকিছু খুলে ওই দিন আর কি ব্যাগে রেখে দিই। আচ্ছা। এবং সেই মনে হয়নি যে বাড়ি ফিরে যাব, গ্রামে চলে যাই, বাড়ি ফিরে যাব, এটা কখনো মনে হয়নি। এই জন্য, কারণ আমি তো বুঝতে পারতাম যে মা আমার জন্য কষ্ট পাইতেছে, যতই আমার সাথে বলুক যে আমার দোষারোপ করুক, কিন্তু আসলে দোষ তো আমার না, আমি কালো তাও না, দোষ হচ্ছে আমাদের আর্থিক সমস্যাটাই। ওকে, তারপর তো সেই আর্থিক সমস্যা তো আর সমাধান হয় নাই যে আমি সেখানে যাব, এটা আমার তখন বারবার মনে হইত। আচ্ছা। তো তারপরে আমি তখন বোরখা রেখে দেওয়ার পরে তো তারপরে জামা কাপড় পরতে থাকি। এরই মধ্যে ওর মার অফিসে আর কি আমার একটা চাকরি হয়। তো ওর মার অফিসে যখন চাকরি হয় তখন ওই চাকরিটা করি। তো 5-6 মাস করার পরে তারপরে আবার ওরা যে টাকা টোকা পাইতো আমার কাছে তো দিনের সব টাকা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে গিয়ে আমার কোম্পানিতে চাকরি হয়। এটা 14 সালে কোম্পানিতে যখন চাকরি হয় ওখানে হচ্ছে গিয়ে HR হিসেবে সেলসে সিগারেট সেলস করতে হবে। আমি এখানে যাই, যাওয়ার পর 7 দিন ট্রেনিং করি। 7 দিন ট্রেনিং করার পর আবার হচ্ছে গিয়ে ডিউটি পড়ে হচ্ছে গিয়ে কারণ বাজার ট্রাক স্টেশন, রেল স্টেশন না পুরোটা নিয়ে একটা এরিয়া আর কি। তো ওইখানে কাজ করি। তো ওইখানে হচ্ছে গিয়ে তখন 14 সালের কথা বলছি, তখন ওই ট্রাকে পুরা মানে রাস্তাঘাট পুরাটাই ট্রাক ছিল।
জায়গাগুলো খুব অদ্ভুত ছিল, যে মানে সচরাচর আসলে একটা মেয়ে যে এখানে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে সিগারেট সেলস করবে এরকম সাহস আসলেই দিনের বেলাতেও হতো না। আর সেখানে আমার হচ্ছে গিয়ে 10 প্যাকেট সিগারেট হচ্ছে গিয়ে সেলস করার কথা ছিল কোম্পানির সাথে। সেলস না করতে পারলেও কোম্পানিকে টাকা জমা দিতে হবে, এরকম একটা কথা। তো আমি ওই সিগারেট আসলে সেলস করতে থাকতাম ওই এলাকাতেই। তো যখন আমি করতে পারতাম না, তখন ওই কোম্পানিতেই একটা মেয়ে চাকরি করতো, ওর সাথে একটু পরিচয় হয়েছিল ওই কোম্পানিতে যাওয়ার পর। তো ও খুব ভালো সেল করতে পারতো, কিন্তু ও সেল করতো হচ্ছে করাইল বস্তিতে। তো ওইখানে ও যখন সেল করতো তখন ওরে আমি ফোন করে রিকোয়েস্ট করতাম যে আমি তো সিগারেট সব সেল করতে পারি নাই, আমার এখনো 4 প্যাকেট বা 5 প্যাকেট আছে, আমি এখন এগুলো কি করব? তখন ও বলতো যে তুই নিয়ে আয় লাগলে এখানে, আমি সেল করে দিব না। তো পরে আমি সেই ওর কাছে যাইতাম হাঁটতে হাঁটতে, কারণ বাজার থেকে সেই টিএনটি ওখানে যাইতাম। ওটা আমার এরিয়া ছিল না, মাঝখানে অন্য কারো এরিয়া ছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে ও আমাকে সেল করে দিত। বা যেদিন সেল করতে পারতাম না সেদিন অফিসে অনেক কথাও শুনতে হইতো, বা ধার করে কারো কাছ থেকে টাকা দিতে হইতো, বা এরকম হইতো যে কারণ বাজার রেল স্টেশন যদি কোনো তরকারির দোকান ছিল যে 2-1 প্যাকেট সিগারেট নিত, তো তাকে হচ্ছে গিয়ে আমি তার কাছে 1 বক্স মানে সিগারেটস আমি তার কাছে রাখতাম, রেখে তার কাছ থেকে টাকা নিয়ে কোম্পানিকে জমা দিতাম। তো তারপর কোম্পানি জানতো যে আমি খুব ভালো কাজ করি, প্রথম অবস্থায় যেহেতু আমি টার্গেট ফিল আপ করতে পারি, তো তাহলে খুব ভালো কাজ করি, কিন্তু আসলে আমি ভালো করতে পারতাম না। তো এই কাজ করতে করতে রাস্তাঘাটে আমার অনেক সমস্যা হইতো। কারণ বাজার অনেক সময় দেখা যেত যে আমি সিগারেট সেল করতে পারি নাই, 8টা-9টা বেজে যাইতো রাত, আমি টাকা ম্যানেজ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে রাস্তাঘাটে অনেক ছেলেরা আটকাইতো, যে আমার সিগারেটের নাম ছিল হচ্ছে রেলি আর ম্যারিস। তো বলতো যে এই রেলি আসো খেলি, এগুলো সেল করার তোমার দরকার নেই, এরকম বলতো। তখন পরে আমি ভাবি যে এই কাজগুলো আর করবো না, আমি এই সিগারেট সেলস করার প্রয়োজন নেই। তো একটা কথা বলি নাই, সেটা হচ্ছে যে আমি ঢাকাতে আসার আগে থেকেই, আমি যে 12 সালে ঢাকায় আসি, এর আগে আমার মা যখন ঢাকায় থাকতো তখন আমি আসতাম ঢাকাতে, তখন আমি হচ্ছে 7 বা 8-এ পড়ি এরকম। তো তখন একটা ছেলে আমার পছন্দ করতো, ওই মা যেখানে থাকতো ওইখানে, কিন্তু ওই ছেলেটা হচ্ছে গিয়ে হিন্দু। ছেলেটা আমার পছন্দ করতো ওই জন্য যে ওই যে আমি মুসলমান ধর্মের মেয়ে, বা আমি ঠিকভাবে পর্দা করতাম এইটার কারণে। তো ওই ছেলেটা আমার পছন্দ করতো এই কারণে। তো ওইটা আমার একদিন বলে। তারপরে আমি যখন 8 পাস করে যে বললাম যে কারিয়ানা পাস করার পর যখন ঢাকায় আসি, তারপরে একদিন ওনার সাথে আমার দেখা হয়। উনি তখন আমার বলে যে উনি আমার পছন্দ করতো বা করে, বা আমি হচ্ছে গিয়ে উনি মুসলিম হবে, যদি কখনো আমি ওনাকে বিয়ে করি উনি মুসলিম হবে, এরকম বলে। তো যখন এই যে আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, সিগারেট সেলস করতাম, এই মুহূর্তে যখন আমি এই সমস্যাগুলো ফেস করতাম, তখন আমার এটা মনে হয়েছিল যে যদি ওই ছেলেটা আমাকে বিয়ে করে বা যদি ও মুসলমান হয়, তাহলে আমি ওকে বিয়ে করব, সেটাই হয়তো সব থেকে ভালো হবে। ওকে বিয়ে করে লাগলে চাকরি করব বা কাজকর্ম করব, কিন্তু আমি আর একা একা কিছু করতে পারতেছিলাম না। তো তখন আমার বয়স 17 বছর, আর তখন ছিল 15 সাল। তো তারপরে 15 সালে ওই ছেলেটা মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে হচ্ছে গিয়ে উনি আমাকে বিয়ে করেন ইসলাম ধর্ম অনুযায়ী। ওকে, তারপরে বিয়ে করার পরে আমি আসলে ওই মানুষটাকে অনেক ভালো জানতাম। আমি তো আসলে মানুষটাকে তেমন চিনতাম না, বা তেমন কথাও কখনো হয়নি। উনি হিন্দু ছিল তাই ওনার সাথে তেমন কথা বলিনি, বা এখানে তেমন কোনো প্রেমের সম্পর্কও ছিল না, জাস্ট পরিচিত ছিল অনেক বছর ধরে। ওই যে আমার আম্মুর ওখানে আসতাম যাইতাম ওটা। তো তারপরে বিয়ে করার পর যেটা দেখি যে উনি হচ্ছে গিয়ে গাঁজা খাইতো, তারপরে উনি হচ্ছে গিয়ে ইয়াবা খাইতো, এগুলোর নামটাম তো আমি তখন জানতাম না, বাট এরকম কিছু খাইতো। তো গাঁজাটা হচ্ছে গিয়ে উনি রেগুলারই মনে হয় 2-3 বার খাইতো। এটা আমি খুব ভালোই দেখতাম যে আমার ঘরে বসে বা এইভাবে উনি খাইতেছিল। আর ইয়াবাটা হচ্ছে গিয়ে হয়তো প্রতিদিন একবার বা একদিন পরে একবার এরকম। আচ্ছা,
তো ওই গাঁজা আর ওই ইয়াবা খাইতো। তো উনি আপনার বাড়ির লোকজন অনুমতি দিয়েছিল আপনাকে ছেলেটাকে বিয়ে করার? আমি সেরকম কিছু বলি নাই, শুধু বলছিলাম কাউকে না জানিয়ে বিয়ে করেছেন আপনি? আমার আম্মুকে বলছিলাম, শুধু বলছিলাম যে এরকম। তো আম্মু ওই হিন্দু দেখে আর কি বলছিল যে এটা করিস না। তারপর যখন দেখি যে এরকম সমস্যা, উনি প্রত্যেকদিন এই গাঁজা টাজা এরকম খাইতো, বা উনি কাজকর্ম করতো না কোনো, আর যা কাজকর্ম করতো আসলে উনি তা ওনারই লাগে। তো দেখা গেছে যে ঘর ভাড়াও দিতে পারে না, তারপরে সংসার চালাইতে পারে না, এরকম একটা অবস্থা। তো বিয়ের 3 মাস পরে আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। হ্যাঁ, আমার মনে হয় যে আমি প্রেগনেন্ট। তো আমি বলি এটা একজনের সাথে যে আমি এরকম। তো সে বলে যে হয়তো তুমি প্রেগনেন্ট। পরে উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে গিয়ে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তো আমি যার সাথে আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড, ওনাকে বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে। উনি আবার ফার্মেসি থেকে আর কি ওনার সাথে কথা বলে, তো বলার পর ওনার কাছ থেকে এই ওষুধগুলো আইনা আমাকে দেয়। তারপর ওই ওষুধগুলো আমি খাই। তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে 7-8 দিন পর্যন্ত আমি খুব অসুস্থ থাকি। ওষুধগুলো খাওয়ার পরে যা হয় তাও হয়, কিন্তু তারপরে আমি 2 মাস পরে আবার আমি দেখি যে আমি এরকম অসুস্থ। তো অসুস্থ এটা দেখার পরে আমি এবার ডাক্তার দেখাইতে চাই, কিন্তু তখন তো টাকার খুব সংকট, টাকা ছিল না বা টাকা থাকতো না। তো অনেক কষ্ট আসলে ডাক্তার দেখাইতে যাই। যার পর দেখি যে ডাক্তার দেখানোর পর দেখি যে আমি এরকম 3 মাস 13 দিনের প্রেগনেন্ট। তার মানে সেদিন যে আমি অ্যাবর্শনটা করছিলাম বাসায় বসে, সেটা আসলে হয়নি, ওটা থেকে গেছে। তো তারপরে এটা দেখার পরে ডাক্তার বলে যে আপনি এরকমের নার্ভাস মনে হইতেছে কেন, আপনার কি বিয়ে হয় নাই? তো আমি বলি যে হ্যাঁ বিয়ে হয়েছে। তাহলে আপনি প্রেগনেন্ট, এটা দেখার পর আপনি কাঁদতেছেন কেন? তখন আমি বলি যে আমি তো এটা অ্যাবর্শন করে ফেলেছিলাম, আর এটা কিভাবে রয়ে গেছে আমি বুঝতে পারি নাই, এটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। পরে উনি বলে যে দেখেন, এই অ্যাবর্শন করেন না, এগুলো আপনারা যে ওষুধ খেয়ে অ্যাবর্শন করেন, এগুলোতে অ্যাবর্শন হয় না। শুধু আপনারা একটা মানুষের মারার চেষ্টা করেন, নিজেও মরার চেষ্টা করেন। তার চেয়ে ভালো যদি বিয়ে হয়ে থাকে, ওর যদি বাবা থেকে থাকে, তাহলে আপনি করেন, বাবুটা রাইখে দেন। পরে বাসায় চলে যাওয়ার পরে এই বাবুটা 16 সালের অক্টোবরে আমার বাবুটা হয়। এর মধ্যে আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারি না বা আমি ডক্টর দেখাই না। জাস্ট একবার আমি ডক্টর দেখানোর পর আমি জানতে পারি যে বাবুটা আসলে উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আবার নাকি সিজার করতে হবে, নর্মালি ডেলিভারি হবে না। তো তখন এটা আপনার ওই ফার্স্ট হাজবেন্ডের ঘরে? জি। হ্যাঁ, তারপর তো বলে যে তোমার তো বয়স অনেক কম, 18 বছর এখন পর্যন্ত হয় নাই, অথচ বাবু হবে তোমার। তো আপনাকে বিয়ে করার পরে কি ওর শ্বশুর বাড়িতে নিয়েছিল না? কারণ ছেলেটা তো ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ। তখন বলে যে তোমার তো এরকমের বয়স হয় নাই, এখন আবার তুমি এরকমের প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে তোমার তো বাবু হচ্ছে উল্টো হয়ে গেছে, তো তুমি তো এই সিজার ছাড়া কিছু করা যাবে না। তো তোমার অভিভাবকের সাথে কথা বলছো? তখন আমার মায়ে আমি ফোন করে বলি এইসব। তখন আমার মা বলে যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করিস না, দেখি কিছু করা যায় কিনা, আর অ্যাবর্শন করানোর দরকার নাই, থাকুক। ডেলিভারির 1 মাস আগে আমার কাছে আসার পরে আম্মা হচ্ছে গিয়ে কিছু টাকা নিয়ে আসে, যে যদি মানে আর কিছু না হোক, ওর তো বাঁচাইতে হবে। যদি ডেলিভারি যদি কিছু না হয় বা যদি হসপিটালে নিতে হয়, সেক্ষেত্রে তো টাকা লাগবে। আর উনারা তো আসলে যা বলাই হয়েছিল যে টাকার জন্য, যে টাকা আমাদের কোনো টাকা নাই বা এরকম সমস্যা। তো মা ওই রকম প্রিপারেশন নিয়ে আসার পরে কিন্তু মা যে টাকা আনে এগুলো আর আমাকে বল না যে টাকা আনছে বা কিছু। তো তারপরে ঠিক অক্টোবরের ঠিক 23 তারিখেই আমি অসুস্থ হয়ে পড়ি। 24 তারিখে আমার বাবুটা হওয়ার পরে এটা হচ্ছে গিয়ে 8 দিন হসপিটালে হয় বাবুটা। হওয়ার পরে আসলে ওই হসপিটালে তো অনেক টাকা বিল আসে, অত টাকা আমার মা নিয়ে আসছিল না। ওখানে প্রায় 35। জামাই কি করতো তখনও? উনি ওই একটা কোম্পানিতে, যে ফুজি ফিল্ম কোম্পানি ছিল, ওই কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। আচ্ছা। তো 6000 টাকা স্যালারি দিত। হ্যাঁ, না, তো পরে 6000 টাকা স্যালারি পাইতো, তা তো আসলে ওরই লাগতো। মাস শেষে দেখা গেছে যে ঘর ভাড়াটাও দিতে পারতো না ঠিক মতো।
তো পরে আমি এভাবে সেভাবে ঋণ করেই সংসার চালাই বাড়ি থেকে, পরে এইভাবে সেভাবে যখন যেখান থেকে পারতাম এভাবে টাকা এনে সংসার চালাইতাম। তখন তো আমার চাকরিও করা চলবে না বা করতে পারতাম না, এরকম আমি। তো দেখা গেছে যে আমার ওই হাজব্যান্ড আর কোনো টাকা ম্যানেজ করতে পারে না, হসপিটালে বিল আসে 35,000 এরকম। তো পরে আমার মাও এত টাকা নিয়ে আসছিল না, তখন আসলে ওই টাকার জন্য আমার ভাইয়ের কাছে বা আমার আব্বার কাছে বলে যে এরকম, তো টাকার জন্য এখন ওরে ছাড়াই নিতে পারবো না বাড়িতে বাসায় বা এরকম। পরে বাড়ি থেকে টাকাই না দেয় আমার আব্বা, মানে টাকাটা পাঠায়, সেটা ছিল আসলে লাভের উপরে টাকাটা, মানে সুদের উপর টাকাটা নেয়। হ্যাঁ, আনার পরে আইনা ওই টাকাটা দিছে, তারপরে ওইখান থেকে আমার ছাড়াই আনছিল 35,000 টাকা দিয়ে হসপিটাল থেকে। তো আনার পরে বাসায় আনছে। আমি এমনই অসুস্থ বা আমার বয়স কম থাকাতে হয়তো বা আমার মানে পুষ্টি না থাকাতে হয়তো বা মানে আমি বাবুটার জন্য কিছু করতে পারতেছিলাম না তখন, এরকম অসুস্থ। তখনই বাবু হওয়ার পরেই বাবুরে বাইরের খাবার খাওয়াইতে হয়েছিল। তো তারপরে বাবুরে খাওয়াইতো আমার আম্মু। পরে আমার আম্মু হচ্ছে গিয়ে কয়েকদিন পরে বলে যে আমি তো আর থাকতে পারবো না, আমার এখন চলে যেতে হবে। আমি মা হিসেবে যতটুকু করার মনে হয় করছি, এখন আমি চলে যাই। পরে মা চলে যায়, চলে যাওয়ার পরে যে বাবুটা রেখে যায়, আমি দেখতাম যে বাবুর খাবারটা আমি ম্যানেজ করতে পারতাম না। আমার মায়ের মানে বাপের বাড়িতে যদিও কষ্ট করছিলাম, কিন্তু খাবারের কষ্টটা মনে হয় আমার সেরকম মনে পড়ে না যে আমি কখনো ওরকম ভাবে করছিলাম। আর যতটুকু হয়েছিল আমার ওই চাচার জমিটা কেনার জন্য। কিন্তু এখানে আসার পরে প্রতিদিনই আমি অনেক কষ্ট করতাম বা এভাবে আমার দিন যাইতো, কিন্তু বাবুটা হওয়ার পর যে কষ্টগুলো হইতো বাবুর, এগুলো আমি খুব সহ্য করতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হইতেছিল। তো বাবুরে যখন খাওয়াইতে পারতেছিলাম না, এই বাপের বাড়ি চলে যেতাম, বাবুরে নিয়ে চলে যেতাম, সেখানে যা বাবুরে নিয়ে থাকতাম। বাপের বাড়ি বলতে আমার বাপের বাড়ি, মানে ওই গ্রামের বাড়ি চলে যেতেন শুধু বাবুর জন্য। আমি তো ওই যে বললাম যে আমি কখনোই যাইনি, আমি কিন্তু একসময় এই সমস্যার কারণে ঢাকায় শুধুমাত্র বাচ্চাটাকে সেভ করার জন্য এটা করতেন। বাবুটার জন্য আমার মনে হয় যে আমার ওইখানে যাওয়া লাগবে, তো বাবুটার জন্য আমি বাপের বাড়িতে যাইতাম। তারপর বাবুটার ওইখানে থেকে খাবার ব্যবস্থা করতো। এইভাবে অনেক দিন যায়, দেখা গেছে যে 6 মাস, 3 মাস, 4 মাস আমি ওখানে থাকতাম। থাকার পরে এখানে আসতাম, এখানে আসলে এইরকম অভাব ফেস করতে হইতো। তো পরে বেশি দিন আমি বাবুরে রাখি নাই, 1.5 বছর, যখন আমার বাবুর বয়স 1.5 বছর পুরো হয়ও নাই, ওই মুহূর্তে আসলে আমি 1 বছর মনে হয় 4-5 মাস হবে, ওই সময় আমার মারে বলি যে আমার বাবুটা নিয়ে যাও, আমি কোনো একটা কাজকর্ম করে আমি এখন থেকে ওরে টাকা দিব বা খাওয়াবো। পরে আমার মা মানে আমার আব্বা নিষেধ করে, আমার ভাইও নিষেধ করে বাবুটা নেওয়ার জন্য, বলে যে না খেয়ে থাকলে থাক, না খেয়ে থাকলে তো মরবে না, কিন্তু বাচ্চা তো ওর তো মার কাছে থাকার দরকার আছে, ওর মার কাছে থাকুক। কিন্তু আমার মা বলে যে না, ও হচ্ছে কি আমার কাছে থাকলে যদি ও কিছু করতে পারে তাহলে ওরা দুইজনেই খাইতে পারবে, আর যদি ওর কাছে থাকে তাহলে তো ও খাইতে পারবে না, ও খাইতে পারবে না। তখন কিন্তু কোনো সময় আমার ভাই বা আমার আব্বা কখনো বলতো না যে এই ছেলেটার বিয়ে করছে পর থেকে এরকম সমস্যা, বা এই ছেলেটা এরকম, তো থাক ওরে আমরা নিয়ে যাই, এটা কখনো বলে নাই। তো পরে এটা আমার কখনো বলে নাই দেখে আমিও কখনো আর এইগুলো বলি নাই যে এই আমার হাজবেন্ড যে গাঁজা খাইতো বা ইয়াবা খাইতো, এটা কোনদিন জানতে চাই না দেখেও আমি আর জানিনি। শুধু বলতো যে ও কাজ করে না, তাহলে কাজ করে তাহলে কেন টাকা থাকে না, তো তখন কিছু বলতাম না, বলতাম আমি জানি না কেন টাকা থাকে না। তো পরে যখন এই বাপুরে যখন দিয়ে দেই আমার মার কাছে, দিয়ে দেওয়ার পরে আসলে আমার মা জানতে চায় যে ওর ব্যাপারে, তখন বলি, তখন তো অনেক লেট হয়ে গেছে। তো ছেলে বাবু, জি, বলার পরে তখন মা বলে যে এখন আর কিছু করার নাই, এখন এইভাবেই থাকতে হবে, মেয়েদের জীবনে বিয়ে একটাই, আর বিয়ে হয়েছে তোমার, তার কিছু আর কোনো পথ নাই, তো এটাই। তো আমার ওই হাজব্যান্ড শুধু এই 2টা সমস্যা না, ওর অনেক ধরনের সমস্যা ছিল। ও কাজ করতো না, ও প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলতো। আচ্ছা, ওর এত পরিমাণ মিথ্যা কথা আর এত পরিমাণ অন্যায় অপরাধ আসলে আমি আর নিতে পারতেছিলাম না।
কাজকর্ম করতো না, সেই ক্ষেত্রেও এই ধরনের নেশা টেশা করতো। সবকিছু মিলাই এক সময় আমার মনে হয় যে আমার বাবুরে দিয়ে দিছে, আমিও যদি কোথাও চলে যেতে পারতাম বা আমি যদি কিছু একটা করতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো, কিন্তু সেরকম কিছু পাইতেছিলাম না। তো ওই মুহূর্তে বাবু চলে যাওয়ার পর তখন চাকরির খুব সংকট, যদিও 18 সালের কথা বলছি, চাকরির খুব সংকট। আমি আসলে চাকরি পাইতেছিলাম না কোথাও 17 সালের শেষ দিক দিয়ে। ওই সময় আমি একটা চাকরির কথা জানতে পারি, কিন্তু কি কাজ কি এগুলো আমি কিছু জানতাম না তেমন একটা। জানতাম যে একটা অফিসে একটা লোক লাগবে, এটা হচ্ছে গিয়ে কথাটা বলছি যে এটা সব কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে চাটা করে দেয়া বা সবকিছুই করতে হবে। তো আমি এই কাজ করতে চাই যে হ্যাঁ আমি করব। যখন যাই এই কাজ করার জন্য ওই অফিসে যাই, যাওয়ার পরে আমি কাগজপত্র দেই, পরে আমার ডেট দেয় যে আপনি আসেন 1 সপ্তাহ পরে আসেন, এরকম বলে। তো বলার পরে ডিসেম্বরের 1 তারিখে আসলে আমার হচ্ছে গিয়ে চাকরি হয়। পরে করার পর কিছুদিন পরে ওই অফিসে আর কি একজন পিয়ন ছিল, ওরা হচ্ছে অফিসিয়ালি কোম্পানির লোক। তো ওই পিয়ন ছিল, উনি হচ্ছে গিয়ে আমার খুব ভালো জানতো, আমি বুঝতাম যে উনি খুব ভালো জানতো আমাকে। তো চাকরির পরে উনি যখন, ওই লোকটা আমার খোঁজ খবর নিত সবসময়, যে কেমন আছিস, ভালো আছিস কিনা, খাইছিস কিনা, বা তোর ছেলে কেমন আছে বা এরকম। তারপর ওনার সাথে আমার কথা হয়। তো একটা সময় ওনারা আমি বলি যে, আমি সব কথা বলি যে আমার বাবু আছে বা আমার বাবু এরকম বাড়িতে বা এই সমস্যার জন্য আমি চাকরি করি, বা আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে এরকম, এটা বলি। কিন্তু আমার একটা কথা কিন্তু বলা হয় নাই, আমার হাজব্যান্ড যে ইয়াবা সেবন করতো সেটা করার পরে আসলে আমার সাথে আচার আচরণগুলো কেমন হইতো। হ্যাঁ, এটা আসলে আমি ওয়াইফ, আমি শুধু উনি আমাকে একটা মেয়ে হিসেবে ইউজ করতো, এটাই আমি জানতাম। আমার কোনো ভালো লাগা খারাপ লাগা আমার কোনো কিছুই ছিল না। তো এই সব সমস্যা ফেস করতাম, কিন্তু এই সমস্যাটা ওই লোকটার কাছে আমি কখনো বলি নাই। শুধু ওই আমার হাজব্যান্ড যে আসলে নেশা টেশা করতো এই বিষয়ে, বা আমার বাবু বাড়িতে আমার বাবু আছে, বা আমার সংসারের এই সমস্যাগুলো ওনাকে আমি মাঝে মাঝে বলতাম। তো আমি একদিন আসলে ওনার জানতে চাই যে আপনি কেমন আছেন, আপনি খাইছেন কিনা। তখন উনি আমাকে একদিন বলে যে হচ্ছে গিয়ে হ্যাঁ আমি খাইছি, একটা রুটি খাইছি। আমি বলি যে একটা রুটি খাইছেন শুধু, আর কিছু খান নাই? বলে যে না, একটা রুটি শুধু খাইছি। তো আমি বলি যে কেন? বলে যে এই তো একটা রুটি খাইছি এই জন্য, টাকা বাঁচানোর জন্য। আমি বলছি রুটি দিয়ে কি কিছু খান নাই? বলেন না, রুটি দিয়ে কিছু খাইতে গেলে তো টাকা লাগবে, তাই শুধু রুটিই খাইছি। তো পরে এটা শোনার পরে আমি ওদিকে তাকাই থাকি। উনি বলে যে, আমি বলি যে ও আচ্ছা ঠিক আছে, তো রাতের বেলা কোথায় খান? বলে রাতে বাসায় রান্না করে খাই, অফিসে তো দুপুরে তো অফিসে খাই, আর রাতে বাসায় রান্না করে খাই। আমি আচ্ছা রাতে বাসায় কি রান্না করেন? বলে রান্না করি ভর্তা ভাত। তো আজকে হচ্ছে গিয়ে তো তাও নাই, আজকে হচ্ছে বাসায় মনে হয় আধা পট চাল আছে আর একটা আলু আছে, তো এটা আজকে বাসায় গিয়ে খাবো, রান্না করে খাবো, পরে দেখি কালকে কি করা যায়। তো এটা বলার পরে আসলে আমি ওনার দিকে তাকাই থাকি যে উনি দেখতে শুনতে এরকম একটা মানুষ, বোঝাই যাচ্ছে না যে ওনার উপরেও এই আর্থিক সমস্যাগুলো ভর করছে, বা উনি এরকম সমস্যার মধ্যে আছে, কিভাবে এটা সম্ভব? তো উনি কি আমার দেখে বুঝতে পারতেছে যে আমি কেন খাইনি? পরে ওনার ওই কথাগুলো শুনে আমার মনে হয় যে আমিও তো এরকম সমস্যায় ফেস করি, কিন্তু নিজের মতো একজনকে পাওয়া গেল এরকম একটা অবস্থা। কিন্তু কখনো কাউকে বলি না, বা হয়তো আমাকে দেখলে বোঝা যায় না, যেমনটা আমি দেখতেছি যে ওনাকে দেখলে বোঝা যায় না। তো আসলে কি এরকম মানুষ আরো অনেক আছে এরকম আমি ভাবি। কারণ হচ্ছে আমি যে 5 বছর যে এই যে কষ্টগুলো ফেস করতে থাকি, বা আমি যে আসলে আর্থিক সমস্যার জন্য কখনো কখনো না খেয়ে থাকি, বা এই যে এত কিছু করি, এই কোনো কিছুই কখনো কারোর সাথে বলিনি। তো এটার জন্য ওনার দিকে তাকাই আসলে আমি ওইগুলো ভাবতে থাকি, বা আমার তখন কান্না চলে আসে যে এরকম মানুষও হয়তো আমার মতো আছে। তো এটা ভাবার পরে তখন তার আধা ঘন্টা পরে আমি আসলে আমার কাছে শুধু 100 টাকাই ছিল। তো ওই 100 টাকা আমি ওনারে দিয়ে বলি যে আপনি এই 100 টাকা দিয়ে কিছু একটা নিয়ে রাতের বেলা খাইয়েন। তো এটা ওনারে বলার পরে উনি হচ্ছে গিয়ে ওই 100 টাকা নেয়। তো নেওয়ার পর থেকে যেটা হয় যে আমারও ওনার প্রতি একটা অন্যরকম একটা কেমন যেন একটা মায়া কাজ করতো, যে উনি হয়তো খাইছে কিনা
বা ওনার ওই সমস্যাগুলো আবারও আছে কিনা বা হয়েছে কিনা। আর ওনারও সবসময় এরকম একটা তাগিদ থাকতো যে জিজ্ঞেস করতো আসলেই খাইছিস কিনা বা কি কেমন আছিস। তো আমার অনেক সময় খাবার কিনেও দিত বা আমি খাইতাম এরকম। এরপরে কিছুদিন পরে আর কি 1 মাস পরে উনি আমাকে বলে যে আমি যে ওই যে বললাম যে আমার সংসার জীবনে যে অনেক অভাব ছিল বা এইরকম, তো এর ইতিমধ্যেই আসলে আমি একটা আর কি লোন নিছিলাম, যে লোন থেকে আসলে আমি 30,000 টাকা নিছিলাম, যেটা নিয়ে আসলে আমি মানে আমার হাজব্যান্ডকে দিছিলাম। ও বলছিল ব্যবসা করবে বা কিছু একটা করবে, তো ওইটার জন্য। কিন্তু ওই টাকাটা ও নিয়ে আমার আর দিতে পারে না, ওরে পুলিশে ধরে নিয়ে যায়। নিয়ে ওই যে ওর সাথে গাঁজা পাওয়া যায়, যার কারণে পুলিশ ধরে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওই টাকা দিয়ে আসলে ও ছাড়াই চলে আসে। তখন ওই টাকা দিয়ে তো আর কিছু করতে পারে না, কিন্তু ওই টাকাটা আমার প্রত্যেক সপ্তাহে বা মাসে এভাবে দিতে হয় টাকাটা। ওই 30,000 টাকার লোন আর কি দিতে হয় কিস্তি। তখন আপনার তো ওই প্রথম হাজবেন্ডের সঙ্গে একেবারেই যোগাযোগ নাই, আছে কি? না যোগাযোগ, আমি তো আমার হাজবেন্ডের ঘরেই আছি। তো ঘরে থাকা অবস্থায় আপনার এই লোকের সঙ্গে পরিচয়? জি, যখন আমি চাকরি করি যেখানে সেখানে। তো আসলে এই লোকের সাথে শুধুমাত্র আমার এই অফিস কলিগ বা একটা মানুষ হিসেবে যে সম্পর্কটা থাকে, এই সম্পর্কটা, যে আমার খোঁজ খবর নিচ্ছে বা আমি ওনার খোঁজ খবর নিচ্ছি এরকম। তো ইতিমধ্যে আসলে ওনাকে জানানো হয় যে আমার এরকম সমস্যা, বা উনিও এরকম বলে। এক পর্যায়ে দুইজন আমরা অনেক ক্লোজ হয়ে যাই, যে আমার এই কিস্তি তো মাস শেষে হচ্ছে গিয়ে আপনার 2500-3000 টাকা কিস্তি আসতো। তো এই টাকাটা আমি আসলে আমি যখন বেতন পাই, বেতন পাওয়ার পরে এই টাকাটা আসলে আমি 5,000 টাকা আমার হচ্ছে আগের মাসের কিস্তির টাকা আর ওই মাসের কিস্তির টাকা, এই কিস্তির টাকাটা আমার দিতে হবে 7 তারিখে বা 5 তারিখের মধ্যে। তো ওই আমি যে স্যালারি পাই ওই টাকাটা আসলে আমি রেখে দেই, যে এটা তো আমার ব্যাংকে দিতে হবে। তো ওই টাকাটা যখন রেখে দেই, এই টাকাটা এই লোকটা আর কি উনি আমার কাছে চাইছিল যে তোর কাছে তো কিছু টাকা আছে, এই টাকাটা আমারে দে, আমি হচ্ছে গিয়ে তোরে 1 তারিখে দিয়ে দিব। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে, 1 তারিখে দিলে কোনো সমস্যা নাই, পরে এই টাকাটা আমি ওনাকে দিই। তো এভাবে আসলে ওনাকে আমি সেই 100 টাকা থেকে শুরু। তারপরে প্রথম অবস্থায় আমার তো দিন চলে না, কিন্তু কিস্তি তো দিতেই হবে। তো এই কিস্তির টাকাটা দিয়ে ওনাকে আমি 2 বার করে হেল্প করি, 5,000 করে 2 বার টাকা দিই। তো তারপরে হচ্ছে গিয়ে ওনার সাথে আমার সম্পর্কটা আরও ভালো হয়। যখন ওনার 2 বার করে আমি 5,000 করে টাকা দিই, তার দেওয়ার পরে এক সময় আমি আমারই আসলে অনেকভাবে মানে ওই যে রুম ভাড়া আমার হাজব্যান্ড তো দিত না দেওয়ার কারণে ওরা অনেক চাপ দেয়, বা আমি যে একজনের কাছ থেকে টাকা এনে যে সংসার চালাইছিলাম সেই টাকার জন্য আমার চাপ দেয়। একসাথে সবাই যখন আমার চাপ দেয়, আমি তখন এই টাকাগুলো দিব কোত্থেকে? তখন আমি ওনার কাছে 5,000 টাকা সহযোগিতা চাই, একবার মানে ধার চাই, যে আমাকে 5,000 টাকা দিতে হবে, আমি এরকম সমস্যার মধ্যে পড়ছি। তো উনিও আমার এই 5,000 টাকা দেয়, দিয়ে সহযোগিতা করে। তো উনি যে আমার কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছিল সেগুলো কিন্তু উনি দিয়ে দিছিল, কিন্তু আমি যে ওনার কাছ থেকে 5,000 টাকা নিছিলাম ওই টাকাটা আমি আর দিতে পারতেছিলাম না। কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। সম্পর্কটা ছিল এরকম, আমার সব সমস্যার কথা যখন ওনাকে বলার পর ওনার মনে হয় আমার প্রতি একটু মায়া কাজ করে। তো উনি আসলে আমার খোঁজখবরগুলো নিচ্ছিল, ঠিক এরকম সম্পর্কটা। এবং তার সাথে সাথে বন্ধু হিসেবেও কেমন যেন আমার অনেক বেশি কেয়ার করতো। কিন্তু ওনার আর আমার বয়সের সাথে মানে 12-13 বছরের ডিফারেন্স। তো আমি ওইভাবেই নিতাম যে উনি তো সব কিছু বোঝে, জানে, বা উনি আমার থেকে অনেক বড়। সেক্ষেত্রে উনি যা বলতো, যেভাবে বলতো সেভাবেই আমি করতাম, বা আমি ওনার কথাগুলো আসলে উপদেশ হিসেবেই নিতাম। তো একটা সময় আমি ওনার টাকাটা যখন দিতে পারি না, এরই মধ্যে আসলে আমি জানতে পারি যে অফিসে আসলে সবাই এরকম বলাবলি করে যে ওই পিয়নের সাথে ওই মেয়েটার হচ্ছে গিয়ে এরকম একটা সম্পর্ক, বা হয়তো বা কোনো একটা সম্পর্ক বা এরকম। এটা শোনার পরে আমি আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি যে উনি একটা সবাই ওনাকে চিনে বা অনেকদিন ধরে চাকরি করে বা এরকম, তো ওনার মান সম্মানটা আমি কেন নষ্ট করব? এই কথাটা যেহেতু আমি জানতে পারছি, তো সেই ক্ষেত্রে আমি আগে ভাগে চলে যাই। এই কথাটা আমি ওনারে বলিও নাই, আজকে হয়তো উনি জানতে পারবে। তো আমি তখন আর কি ওইখান থেকে চাকরিটা ছাইড়া চলে আসি, কিছুই বলি না, জাস্ট আমি ওনাদের জামা কাপড়গুলো খুলে আমার জামা কাপড় পরে চলে আসি। তো চলে আসার পরে তারপরে আর কি ওনার সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হইতো। তো এর মধ্যে উনি আমার জানাইছে, তার 1 মাস পর জানাইছে যে আমার তো কিছু টাকা লাগবে, আমি তো টাকা দিছিলাম তোরে, এখন তো আমার রুম ভাড়ার জন্য চাপ দিতেছে। তো পরে আমি ওই টাকাটা আমার চাচাতো ভাইরে বলি যে আমার আবার হচ্ছে গিয়ে কিছু টাকা দেন ধার, আমি দিয়ে দিব।
তখন আমার চাকরি ছিল তো অন্য জায়গায় আর কি। তখন আমি ওই ভাইয়ার কাছ থেকে 3,000 টাকাই ওনার আমি দেই, আবার উনি আমার কাছে 2,000 টাকা পাইতে যায়। তো তারপর থেকে আসলে আমি যে জায়গায় ওনার জন্য যে চাকরিটা ছাইড়া দিয়ে যখন আইসে অন্য জায়গায় চাকরি নিই, ওই চাকরিটা নেওয়ার পর ওই চাকরিটা আমি 2 মাসের বেশি আর করতে পারি না। তো করতে পারি না পরে ওই চাকরি আমার চলে যায়, আমি আর কোথাও চাকরি পাচ্ছি না, কিন্তু আমার সমস্যাগুলো থাইকেই যাচ্ছে। ওই যে ব্যাংক লোন আমি দিতে পারতেছি না, তো উনি আমাকে প্রত্যেক মাসেই এই 3,000 টাকা ব্যাংক লোন হচ্ছে গিয়ে সহযোগিতা করতো। তো করতে করতে একটা সময় দেখা গেছে 3-4 মাস হয়ে গেছে, এভাবে ওনার কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি 1 টাকাও দিতে পারতেছি না বা দেই নেই। কিন্তু সম্পর্কটা আসলে এভাবে টাকার জন্য হয়তো নষ্ট হয় নাই। তো এই টাকা দেওয়ার মাঝখানে ওনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যাওয়াতে আমি ওনার সাথে খুব বেশি ক্লোজ হয়ে যাই, এবং তারপরে আমি জানতে পারি যে উনি আমাকে ওনার কিছু সমস্যার কথা বলে, যে উনি হচ্ছে গিয়ে পড়াশোনা করছে কিন্তু কাজে লাগাইতে পারে নাই, ভালো কোনো চাকরি পায় নাই, বা ওনার হচ্ছে গিয়ে যেটা না বললেই না, যে ওনার এই সমস্যাটার কথা আমাকে খুব ভালোভাবে বুঝায় বলে যে উনি বিয়ে করে নাই কেন। আমি ওনাকে মাঝে মাঝেই প্রশ্ন করতাম যে আপনার অনেক বয়স হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? তো বলে যে বিয়ে তো করি নাই এইরকম সমস্যার জন্য। তো সমস্যাটা কি একদিন উনি আমাকে বলে যে আমার তো এরকমের আমার শারীরিক সমস্যা, আসলে আমার সমস্যাটা খুব গুরুতর, এরকম অনেকবারই বলে, কিন্তু আমি আসলে বুঝতে পারি না, মানে কখনো বোঝারও চেষ্টা করিনি যে আসলে কি সমস্যার কথা বলে। আর আমার যে সমস্যাটা হইতো, যে বলছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ইয়াবা খাইতো, আমি যখন জানতাম আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে তখন চাকরি করতো, কোম্পানির নাম জি, ওই কোম্পানিতে যখন চাকরি করতো উনি হচ্ছে গিয়ে চিটাগংয়ে যাইতো ডেলিভারি দিতে। আর ওই ডেলিভারি দিয়ে আসার সময় উনি হচ্ছে গিয়ে ইয়াবা নিয়ে আসতো, এবং উনি হচ্ছে গিয়ে রাতের বেলা হচ্ছে গিয়ে ওই ডেলিভারি দিতে যাইতো, এবং পরের দিন সকালবেলা উনি ঢাকাতে পৌঁছাইতো। আমি যখন বুঝতাম যে উনি ঢাকাতে পৌঁছাইছে তখনই আমি হচ্ছে গিয়ে অফিস থেকে বের হয়ে যেতাম, মানে বাসা থেকে বের হয়ে অফিসে যাইতাম। অফিস করে আমি রাতে আর বাসায় ফিরতাম না, কারণ আমি তো জানতাম যে আমার হাজব্যান্ড বাসায় আসছে, তার মানে ও হচ্ছে গিয়ে ইয়াবা নিয়ে আসছে। তো আমার অবস্থা কি হবে এটা আমার তখনই কল্পনা করতাম। মানে এটা কল্পনা কি, মানে কি করতো উনি ইয়াবা খাওয়ার পরে? উনি ইয়াবা খাওয়ার পরে আমাকে শারীরিকভাবে টর্চার করতো। দেখা গেছে যে ওই ইয়াবা খাইলে কি হয় আমি জানি না, বাট ইয়াবা খাওয়ার পরে দিন রাত উনি আমাকে এরকম নির্যাতন করতো। তো তারপরে আমি হচ্ছে গিয়ে ইয়াবা যেদিন নিয়ে আসতো, বা উনি যেদিনকে ইয়াবা নিয়ে বাসায় আসতো, সেদিনকে আমি আর হচ্ছে গিয়ে অফিস করে আমি আর বাসায় যেতাম না, মানে ভয়ে বাসায় যেতাম না। তো আমার ওই মুহূর্তে আসলে আমি বরাবরই আমার কখনোই কোনো এমন কেউ ছিল না যে যার কাছে আমি একটা দিন বা একটা রাত বা 2টা ঘন্টা থাকবো, এরকম কেউ ছিল না। ওই মুহূর্তে শুধুমাত্র ওই লোকটাই ছিল, যে তাও একটা ছেলে মানুষ, বা ওনার সাথে আমার এরকম একটা সম্পর্ক, বা উনি আবার হিন্দু ছিল। তো আমি আসলে উনি আমার সব কিছু জানতো, কিন্তু এই বিষয়টা আমি ওনার বলি নাই যে আমার হাজব্যান্ড যে এই নিয়ে আমাকে টর্চার করে, বা এই জন্য আমি বাসায় যাব না। হ্যাঁ, অনেক সময় আমি রাস্তায় বসে থাকতাম যে আমি যাব না বাসায়, তো উনি বলতো যে আরে মারবে না, বা তোরে আর কিছু বললে আমি দেখবো না, তুই যা। কিন্তু আমি ওনাকে বলতাম না যে আসলে সমস্যাটা কি। তো পরে একটা দিন এমন হয় যে আমি হচ্ছে গিয়ে উনি যখন সকালে আসে, ওই দিন আমার অফিস বন্ধ, কিন্তু আমি বলি যে আমার অফিস খোলা। তখন আমি গুলশানে চাকরি করি একটা চেকপোস্টে, তো ওখানে ওই চাকরিটা করি, বাট ওই দিনকে আমার অফিস বন্ধ ছিল। কিন্তু আমি বলি যে আমার অফিস আছে, এটা বলে সকালবেলা আমি বাসা থেকে বের হয়ে যাই, কারণ আমার হাজব্যান্ড সকালবেলা আসবে। তো বের হয়ে যাওয়ার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি হচ্ছে রাস্তায় বসে থাকি। তো বসে থাকার পরে তখন আমার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে, আমার কাছে কোনো টাকাও ছিল না, 20 সালের কথা বলছি। তো তখন আমি হচ্ছে গিয়ে বলি যে আমি আর বাসায় যাব না, এখানে বসে থাকবো সারাদিন। বাট রাতের বেলা কোথায় যাবো, এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো আমার কাছে কিছু ছিল না, টাকা টোকা। আমি দুপুর পর্যন্ত যখন রাস্তায় বসে থাকি, তখন আমার এই লোকটার কথা মনে পড়ে যে ওনাকে একটা ফোন করি বা বলি, তো যে আমি রাস্তায়। তো আমি ওনার ফোন দিয়ে বলি যে আমি এরকম বাইরে আছি। তো উনি আসে আমার সাথে রাস্তায় দেখা করার পর বলে যে তুই তাহলে আমার বাসায় আয়, আমার তো বাসা এখানেই,
আমি তো বাসার কাছাকাছি ওই রাস্তায় বসা ছিলাম তাই, কিন্তু আমি আসলে উনি এমনি বলাতে সিরিয়াস চলে যাই, কারণ আমি তো ওই মুহূর্তে আসলে আমি বাসায় যাব সেটাও ভাবতে পারতেছিলাম না, বা আমি ভাবতেছিলাম যে আমি এখন কি খাবো, বা আমার প্রচুর পরিমাণ পানি পিপাসা হয়েছিল, বা আমি তখন কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। আমি জানতাম যে উনি একা থাকে ওই বাসায়, উনি একটা ছেলে মানুষ একা থাকে, এই সব কিছু জানা সত্ত্বেও আমি ওনার বাসায় যাই বা আমি যাইতে চাই। এবং আমি ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে ভাত খাইতে দেয়। হ্যাঁ, একটা কথা যেটা ওই যে শুরু থেকেই বলছিলাম যে আমি জানতাম যে ওনার সাথে আমার হচ্ছে গিয়ে 17 সালের ডিসেম্বর পরিচয় হয়েছে, বা 20 সালের কথা বলছি আমি এখন। এই পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই যে উনি হচ্ছে গিয়ে ডাল আর আলু ভর্তা বা ডাল ভর্তা বা এগুলো ছাড়া আমি কোনোদিনও শুনি নাই যে উনি অন্য কোনো কিছু দিয়ে ভাত খাইছে। তো আমি ওনার বাসায় যাই, উনি আমাকে ওইটা দিয়ে ভাত খাইতে দেয়, যে আলু ভর্তা আর ডাল। তো আমি ভাত খাই, ভাত খাওয়ার পর উনি বলে যে তোর বাসায় দিয়ে আসি চল, আমার বাসায় তো কেউ থাকে না, তাছাড়া আমি ছেলে মানুষ, তোরে তো রাখতে পারবো না, তোর বাসায় দিয়ে আসি চল। কিন্তু তখন আমি বলি যে আমি বাসায় যাবো না, আমি ওইখানে থাকতে চাই। তারপর উনি বলে যে এখানে থাকিস না, আর তাছাড়া কেউ দেখলেও সমস্যা হবে, তোর আর আমার সম্পর্কের কথা তো কেউ জানে না, বাট এটা মানুষ তো অন্য চোখে দেখবে বা অন্যরকম হয়ে যেতে পারে, তোরে বাসায় দিয়ে আসি। কিন্তু আমি আসলে বাসায় যাই না, আমি এখানে থাকি এবং আমার ফোন টোন সব কিছু অফ। তারপরে আমি এখানে থাকি ওই দিন রাতে। ওনার সাথে আমার সম্পর্কটা ওই দিনই খারাপ হয় নাই, ওনার সাথে আমার সম্পর্কটা এরকমভাবে খারাপ হয়েছিল যে আমি যখন ওনার কাছে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে এই যে একটা আশ্রয় আমার সবেমাত্র আমার জীবনে মিলছে, যে আমি এখানে এসে হয়তো থাকতে পারবো। কিন্তু তারপর থেকে যেই দিনই মনে হইতো যে আজকে আমার হাজব্যান্ড আসতেছে বা আসবে, ওই দিনই আমি বাসা থেকে পালাই আসতাম বা পালাই এরকম করতাম। তো দেখা গেছে যে আমার হাজব্যান্ডের কাছেও এখন আমি আরো বেশি নির্যাতিত, যে রাতের বেলা কই ছিলি বা কি করছিলি, তখন বলতাম যে আমার অফিসে হচ্ছে গিয়ে নাইট ছিল, রাতের বেলা কাজ করতে হবে, এরকমই বলতাম। যত মিথ্যা ছিল সব বলে 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 আমি এভাবে বাঁচার চেষ্টা করতাম। এবং ওই সময়টাতে আপনি ওখানে স্টে করতেন? জি, আমি ওখানে থাকতাম ওনার কাছে। ইতিমধ্যে যেটা হয় যে আমি বলছিলাম যে এই লোকটার, আমি বারবারই শুনছিলাম যে এর হচ্ছে গিয়ে শারীরিক সমস্যা, কিন্তু শারীরিক সমস্যাটা কি আমি জানতাম না বা আমি বুঝতেও চাইতাম না। যখন এর পাশে আমি থাকতে শুরু করলাম তখন কিন্তু এর সাথে আমার সম্পর্কটা অন্যরকম। জাস্ট এইটা আসলে কোনো রিলেশন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক বা অবৈধ সম্পর্ক কোনোটাই নাম দেওয়া যাচ্ছিল না। আমি নিজে নিজে আন্দাজ করতাম যে এটা আসলে কেমন সম্পর্ক। যে আমি ওনার কাছে থাকার পরে আমি এইটা তখন উনি আমাকে দেখায় বা শোনায় বা বুঝায়, বা আমিও বুঝতে শিখি যে ওনার যে আসলে শারীরিক সমস্যা, ওনার এমনই সমস্যা যে উনি বিয়ে করতে চায় না বা বিয়ে করবে না বা বিয়ে করতে পারবে না, এরকম একটা সমস্যা। যেটা দেখার পরে আমি আসলে খুশি হই যে আমি এমন একটা মানুষের কাছে আশ্রয় নিচ্ছি যার এই সমস্যাটা থাকাতে হয়তো আমি অনেক ভালো থাকবো বা আমার কোনো সমস্যা হবে না। যে এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি এই সম্পর্কটাকেই ঘৃণা করা শুরু করেছিলেন এক সময়, কারণ আপনার জীবনে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অচিন্তনীয় ছিল। এরপরে হাজবেন্ডের কাছে এসেও এটা এক ধরনের, যেটাকে আমাদের আইনগতভাবে বলা হয় মেরিটাল রেপ, মানে বৈবাহিক পরবর্তী জীবনের রেপ। এবং এরপরে আপনার এই ধরনের সম্পর্কের প্রতি এক ধরনের ঘেন্না জন্মে গেছে, সোজা কথা যেটা বলি। ঘেন্না মানে আমার কাছে মনে হতো যে এটা এখন আমার হয়তো একটা রোগ হয়েছে, যে আমার দ্বারা এটা সম্ভবই না, মানে আমি এটা মন থেকে মানতেই পারতাম না। যেটা ওই ছেলেটার মধ্যে ছিল না বলে আপনার ওখানে ভালো লাগা শুরু হয়। ওখানে ভালো লাগা শুরু হয়। স্ট্রেঞ্জ স্টোরি দেখেন, যে আমি ভাবি যে এই লোকটার এই সমস্যাটা নাই, তার মানে 5-10টা ছেলের মতো ও আমার সাথে এমন করবে না বা ও তো করতে পারবে না। আমি মনে মনে অনেক খুশি হই যে ওর এই সমস্যাটা হয়েছে, ভালো হয়েছে। কিন্তু ও কিন্তু অনেক কষ্ট নিয়ে বলতো আমাকে, বা ওরে আমি এমনিতে অনেক ভালোবাসি। কিন্তু তারপরে আমি দেখতাম যে এই লোকটার এই সমস্যাটা, কিন্তু মানুষ হিসেবে ও এত ভালো। আমার জীবনে যেদিন থেকে আসছে সেদিন থেকে আমার কেয়ার করা শুরু করেছে, যেটা ওইভাবে কেউ কোনোদিন করে নাই। টাকা দিয়ে, খাবার দিয়ে, আমার দেখাশোনা সব কিছু। আমি যে চাকরি করতাম ভিন্ন অফিসে, তখন ওনার অফিস ছুটি হইতো, ওনার অফিস 6টা বাজে ছুটি হইতো, 6টা থেকে উনি হাঁটা শুরু করতো। আমার অফিস রাত 9টায় ছুটি হইতো, সেখানে রাত 9টায় পৌঁছাইতো। তাহলে কতটা দূরত্ব।
এবং 9টা বাজে আমার অফিস ছুটি হইলে আমার অফিস থেকে উনি আবার হাঁটতে হাঁটতে আমার বাসায় দিয়ে আসতো, সেখানে যাইতে 10:30 বাজতো। সেখান থেকে আবার উনি আমাকে দিয়ে ওনার বাসায় যেতে যেতে প্রায় 11টা 11:30 বাজতো। এতটা পথ উনি প্রত্যেক দিন আমাকে দিয়ে আসতো। তখনও আসলে ওনারা আমার সম্পর্কের নাম দিয়ে যাচ্ছিল না, যেটা কি সম্পর্ক। এমন হয়তো যে আমার অফিসে গেছে আমার আজ্ঞায় নিয়ে আসার জন্য, বাট আমি সেখানে আমার অফিস থেকে বের হওয়ার পর আমি জানতে পারছি যে আমার হাজব্যান্ড আসবে। তখনই আমি ওর হাতে পায়ে ধরা শুরু করতাম যে আমি বাসায় যাব না, আমি তো তোমার সাথে যাব। তখন ও বলতো যে আরে তোর কি মাথা খারাপ, আমার সাথে যাবি মানে আমার সাথে প্রত্যেক দিন গেলে তো সমস্যা হয়ে যাবে। কিন্তু তখন বলতাম যে আমি তোমার সাথে যাব। তো একটা সময় ওনার কাছে যাইতে যাইতে যেটা হয় যে উনিও আসলে ওনার তো সমস্যা, কিন্তু উনি প্র্যাকটিস করতে থাকে, প্র্যাকটিস করে। আর প্র্যাকটিসটা আসলে উনি আমাকে দিয়ে করে, যে আসলে ওনার যে সমস্যাটা উনি আসলে এটা বুঝতে চাইছিল সমস্যাটা আসলে কি। উনিও সেই সময়টা আসলে প্র্যাকটিস করার মতন চিন্তা ভাবনা নেয় বা করে আমার সাথে। কিন্তু সেই মুহূর্তে আসলে এমন হয়েছিল যে আমি তখনও আমার কাছে এটা মনে হইতো যে এটার থেকে আমার হাজবেন্ডের যে নির্যাতনগুলো আমার সহ্য করতে হইতেছে তার থেকে তো এইটা ভালো, এটা আমার কাছে হয়তো ভালো, কারণ এটা তো খুব অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য, বা উনি তো আমার কোনো কষ্ট দিচ্ছে না, এরকম আমার মনে হতো। তখন আসলে আমার এটা মনে হইতো না যে উনি আমার সাথে এটা করতেছে তো আমি এখন আসলে চলে যাই বা অন্য কিছু। হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হইতো যে আমি মরে যাই। আমি মাঝে মাঝে দেখা যেত যে আমি যদি কোনো সময়ও আয়নায় আমার নিজেরে দেখতাম, আমি প্রচুর পরিমাণে কান্না করতাম যে আমার জীবনে কেন এরকম, আমি যেটা চাইতেছি না সেটা কেন বারবার হইতেছে। আমি তো চাইতেছি না আমার শরীর কেউ দেখুক, কিন্তু সেটা কেন দেখতেছে। তো তারপরে আমি ওনার গিয়ে অনেক বেশি সম্মান করতাম, ওনারা অনেক বেশি ভালোবাসতাম। এই ভালোবাসাটা কি ছিল আমি জানি না, কিন্তু ভালোবাসতাম যে উনি একটা ভালো মানুষ। আসলে প্র্যাকটিস করতে করতে তারপরে 20 সালের এপ্রিলে গিয়ে আমি দেখি যে আমি প্রেগনেন্ট আবার। কিন্তু আমি তখন এইটা বুঝতে পারি যে এইটা তো আমার হাজবেন্ডের না, এটা তো ওই যে উনি আমার সাথে প্র্যাকটিস করতেছে এইটা। তখন আমি কি করব, আমার কাছে কোনো ওরকম মানে সবসময় আসলে আমার কাছে কোনো দিন টাকা থাকতো না। চাকরি করতাম, করার আগেই দেখতাম যে আমি তো বেতনের টাকা থেকে আরো 5,000 টাকা এখন আনতে হবে কোনো থেকে, না তো আমার বাসা ভাড়া বা আমি যে টাকা দিতে হবে এটা তো আমি দিতে পারতেছি না। তো সবসময় 5,000 টাকা কমই থাকতো, 6,000 টাকা কমই থাকতো, কোনোদিন 1 টাকা বেশি থাকতো না। তার মানে এটা তো আমার কাউরে না কাউরে জানাইতেই হবে। তো সেই সময় ওনাকে জানাই যে আমি এরকম। তো উনি ব্যাপারটা খুব সহজেই মাইনা নেওয়ার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে আবার মাফ করে দে, তুই অ্যাবর্শন করা, আর যত টাকা লাগবে আমি দিব। পরে উনি অ্যাবর্শনের জন্য এক জায়গায় কথা বলতে বলে, আর এমন একটা জায়গায় কথা বলতে যাই যেই ক্লিনিকে আসলে আমার পরিচিত একটা আপু চাকরি করে, মানে উনি গিয়ে ওই নার্সদের সাথে কাজ করে, ওই আপু কাজ করে। আমি যখন বলার পর বলে যে তোমার এটা তো করবা ঠিক আছে, কিন্তু ভাইবা চিন্তা দেখছো, তোমার হাজব্যান্ডে বলছো, এরকম বলে। তো উনি বলে যে তোমার হাজব্যান্ডে নিয়ে আসো, তার সাথে আগে কথা বলি, তারপরে এটা করবা কিনা একটা ডিসাইড করবো আমরা। পরে আমি বলি আমার হাজব্যান্ড তো দরকার নাই, আমি বলছি আমি করবো না। বলে তোমার দরকার না হলেও আমাদের দরকার আছে, হাজব্যান্ডের সাথে আগে কথা বলতে হবে। তখন আমি আর রাগ করে যাই না, কারণ আমার হাজব্যান্ডটা তো আমি জায়গায় নিতে পারবো না, উনি তো আমার হাজব্যান্ডটা চিনে। তো সেই মুহূর্তে আমি এখন কিভাবে নিব, কাকে নিব, তো ওইটা আমি তখন গিয়ে এড়াই যাই বিষয়টা। এই বিষয়টা তখন আমি আর মাথায় নিই না, যে আমার জীবনে যা আছে হবে। আমি আর এত কষ্ট সহ্য করতে পারতেছিলাম না ওই মুহূর্তে, এই বিষয়টা আমি পুরো বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমার মনের মধ্যে সবসময় আমার জ্বালাতন করতো যে এটা আমি ভিতরে আছে, আমি এখন এটা কি করব, কিন্তু কিছু করতে পারতেছিলাম না সেই মুহূর্তে। টাকা, সাপোর্ট, আরো অনেক কিছুর দরকার, এবং আমার চাকরিটাও তখন চলে যাবে যদি আমি করতে চাই। তো তারপরে এই সব কিছুর ভয় আসলে করি না। তখন এইটা থাইকা যায়। যখন এটা 5.5 মাস হয় তখন গিয়ে আমি ওনারে বলি যে আমি তো ওইটা অ্যাবর্শনটা করাইছিলাম না। অ্যাবর্শনটা ওনাকে কিন্তু জানাইছিলাম যে হ্যাঁ করে ফেলছি, কিন্তু করছিলাম না অ্যাবর্শনটা। যখন 5.5 মাস হয় তখন ওনাকে বলি যে আমি অ্যাবর্শনটা তো করাইনি। তখন উনি বলে কি বলতেছিস, তুই কি বলতেছিস, তুই এখন পর্যন্ত অ্যাবর্শন করাস নাই। উনি অনেক উত্তেজিত হয়ে যায়,
তখন আমি বলি যে হ্যাঁ আমি অ্যাবর্শনটা করাই না, আমি এটা করাইতে পারবো না। উনি বলতেছে যে কারণ কি? আমি বললাম যে আমি তো ওইখান থেকে ওরা বলে যে হাজব্যান্ডে লাগবে, এই সেই, আমি হাজব্যান্ডে কোত্থেকে নিয়ে যাব বা কি। তখন উনি খুঁজতে থাকে যে কোথায় অ্যাবর্শনটা করানো যায়, কিন্তু উনি খুঁজে কোথাও করতে পারে না। 5.5 মাসের কেউই অ্যাবর্শন করতে চায় না, করবে না বলে করব না। তা আমার তো ওনার বাসায় যাওয়া আসা ছিলই। তো আমি এর মধ্যে এই প্রেগনেন্টটা যখন হয় তখন আমি আসলে একটু মানে আমার নিজের প্রতিও কেমন যেন একটা ঘেন্না হয় বা ওনার প্রতিও একটু অন্যরকম হয়ে যায় যে এরকমটা আবার হয়েছে। তো পরে হয় যে যেটা হয় যে যার কারণে এই অ্যাবর্শনটা আমি করানোর খুব বেশি তাগিদ দিতাম না যে আমি লাগলে মরে যাব বা এরকম কিছু, কিন্তু আর এসব করতে যাব না বা নিজের জন্য আর কিছু করব না। তো তারপরে উনি হচ্ছে গিয়ে এক জায়গায় কথা বলার পরে কাজ হয় না। পরে উনি আমার হাতে পায়ে ধরে যে তুই এই অ্যাবর্শনটা করা, আমার ভুল হয়ে গেছে, আর তুই এই অ্যাবর্শনটা করা, দেখ কোথাও অনেক টাকা নিয়েও বা কোনো কিছু করে যদি করে। পরে আমি এক জায়গায় কথা বলার পরে বলে যে এটা তো আর এখন ওইভাবে হবে না, এটা এখন ডেলিভারির মতোই হবে, যেহেতু অনেক বেশি সময় হয়ে গেছে, তো সেই রিস্ক নেবে কে? তুমি সেই রিস্ক নিয়ে যদি কিছু হয় আমরা দায়ী না, আর তুমি করতে পারো। আর সেটাও এটা আমার ক্লিনিক জানবে না, মানে আমি এই মেডিসিনটা তোমাকে বাইরে থেকে দিব এবং আমি সবকিছু তোমাকে বলে দেব, তুমি কোথায় গিয়ে করবা এটা তুমি ভালো জানো, আমি জানি না। তো তখন আমি ওনাকে বলি যে আসলে এই মেডিসিনটা ইউজ করার পরে আমার কি হবে আমি তো জানি না, কিন্তু আমার তো বাসায় যাইতে পারবো না, তো ওইখানে আমার একটা রাতের জন্য রাখেন, যেহেতু আপনি অ্যাবর্শনটা করাবেন এবং উনি 10,000 টাকা নিবে। তো 10,000 টাকা আপনি নিবেন বা আপনি করাবেন, তাহলে আমার জীবনের রিস্ক নিতে হবে না, আমি মারা গেলে সমস্যা নেই, কিন্তু যদি আমি থাকবো কোথায়, বাড়িটা অ্যাবর্শনটা কোথায় করাবো? যদি এখানে করানো সম্ভব হয় তাহলে এখানে একটু করান। তখন উনি বলেন না, এসব আমি আমার এখানে করাই না। ওটা ছিল ওনার বাসা। তো উনি ওই মেডিসিনগুলো আমাকে দিয়ে দেওয়ার পর উনি বলে যে তুমি এবার বাসায় চলে যাও, কোথায় যায় করাবা সেখানে চলে যাও, বাট তুমি অল্প সময়ের মধ্যে চলে যাবা যেখানেই যাও। তো তখন আমি হচ্ছে গিয়ে ওনাকে ফোন করে বলি যে আমি খুব অসুস্থ, আমি তো ওই মেডিসিনগুলো নিছি, এখন আপনি কোথায় আছেন, খুব অল্প সময়ের মধ্যে আমার নিয়ে যান। তো উনি খুব অল্প সময়ের মধ্যেই এসে নিয়ে যায়। উনি আমাকে নিতে আসার পরে আমার আর কোনো জ্ঞান থাকে না। উনি আস্তে আস্তে 20 মিনিটের বেশি হয়ে গেছিল, কিন্তু সেই সময় আমার কোনো জ্ঞান থাকে না। উনি আমাকে পরে মানে প্রথমে সিএনজিতে যখন দেখে যে প্রথমে রিক্সায় যখন দেখে যে আমার কোনো জ্ঞান নাই, তখন উনি হচ্ছে গিয়ে খুব ভয় পায় যে কেউ যদি দেখে যে একটা মেয়ের জ্ঞান নাই তারে নিয়ে যাচ্ছে তো উনি বিপদে পড়বে। এই কারণে পরে উনি রিক্সা ছাইড়া দিয়ে সিএনজি করে উনি ওনার বাসায় আমার নিয়ে যায়। ওনার বাসায় নিয়ে তারপর উনি আমার মানে শোয়াই রাখার পরে 2-1 ঘন্টা পরে হচ্ছে গিয়ে আমি অসুস্থ হই। এর মধ্যে আর কোনো জ্ঞান ছিল না। তো তারপরে হচ্ছে গিয়ে 2-1 ঘন্টা পরে যখন আমি দেখি যে আমার খুব পেইন হচ্ছে, আমি খুব অসুস্থ, তখন উনারে ছাড়া তো আমি আমার পাশে আর কাউকে দেখতে পাই না। আর যত সহযোগিতা যা হেল্পের প্রয়োজন ওনার কাছ থেকেই নিয়েছি, বা ওনারই আমি ওইভাবেই সবকিছু বলি যে আমার এরকম লাগতেছে বা আমি হয়তো বাঁচবো না আর, বা এরকম বলি। তো বলার পরে হচ্ছে কি ওই অ্যাবর্শনটা ওনার বাসায় হয়। একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমি যে ওই অ্যাবর্শনটা করাই ওটা তো 5.5 মাস প্লাস ছিল। যেদিন আমি অ্যাবর্শনটা করাইতে চাই তার 2-3 দিন আগে থেকে আমি প্রত্যেকদিন স্বপ্ন দেখতাম যে একটা ছোট বাবু আমার গলা টিপে ধরতেছে, আমাকে মাইরে ফেলতে চায়। তো আমি ওই কথাটা ওনারে বলছিলাম বারবার যে আমি অ্যাবর্শনটা ওই মুহূর্তে যেটা 2-3 দিন যখন আমি স্বপ্ন দেখি যে একটা ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না কিন্তু আমারে মাইরে ফেলতে চায়, ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে হয়তো অ্যাবর্শনটা আমি করাটা ঠিক হবে না, বা এই অ্যাবর্শনটা যদি আমি না করাই হয়তো অনেক ভালো হবে। এক কথা আমার ভালো হবে না, কিন্তু আমি ওই বাবুটার বাঁচাতে চাই। কিন্তু তখন ওই বাবুটার জন্য আমি হচ্ছে কি এই প্রথমবার এই সিদ্ধান্ত, যেটা আমি কোনোদিন নিজেও জানতাম না যে এই প্রথম বাচ্চার বয়স কত তখন আমার বাবুর বয়স হচ্ছে 3.5 বছর। 3.5 বছর। এবং ও তো বাবার সঙ্গে থাকতো? জি না, আমার মায়ের সঙ্গে থাকতো। আপনার প্রথম হাজবেন্ড কি জেনেছিল যে সেকেন্ড বাচ্চাটা তার না? এর কি জেনেছিল? না, সে জানতো না। সেও বলেছে অ্যাবর্ট করার জন্য, সে জানতো তার বেবি।
না, সে জানতোই না যে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, সে জানতোই না। আচ্ছা, সেটা বলেই নেই। আচ্ছা, তো আপনি সেকেন্ড বাচ্চাটা অ্যাবর্ট করলেন, তখন তার সাথে আপনার কি সম্পর্ক? ফার্স্ট হাজবেন্ডের কি সম্পর্ক? দূরত্ব? সম্পর্ক জাস্ট দূরত্ব। উনি যে আমার হাজবেন্ড এইটাই আমি জানি না, জাস্ট আমি তার ঘরেই থাকতেছি, কিন্তু সে আসলেই পালাই বাড়াইতেছি। তাহলে তার সাথে আমার সম্পর্কটা কেমন হইতে পারে? সেও এক পর্যায়ে দেখা যাচ্ছে যে বলতেছে যে আমার রাখবে না বা ছেড়ে দিবে, বা বলতেছে যে কোনো সময় বলতেছে যে কালকে যেন আইসা দেখি যে তুই বাসায় নাই, তুই কোথাও চলে যাইস। হ্যাঁ, এরকম বলতেছে, কিন্তু আমার তখনও তো কোনো পথ নাই, কি করব? আমি সব কিছুই করতেছি। যখন আমি অ্যাবর্শনটা করাবো ভাবছি, ওই মুহূর্তে আমার মনে হয়, এর আগে কখনোই আমার মনে হয় নাই যে এই লোকটার সাথে আমার সম্পর্কটা এরকম রাখবো না, এরকম বা এরকম তাহলে এরকম হলে ভালো হতো, এরকম কোনোদিন আমি ভাবিনি। কিন্তু ওই মুহূর্তে ওই বাবুটা যে আমার সাথে প্রায় সময় দেখা করতো, আমি ঘুমাইলেই এসে দেখা করতো, শুধু এই কারণে ওই কথাগুলো ওনাকে বলি। এবং ওনাকে বলার পরে আমি একদিন এই কথাগুলো বলি, এই কথাগুলো আমি খুব ভালোভাবে বুঝে শুনে বলি, যে উনি আমাকে এই সম্পর্কের মাঝখানে প্রায় সময় বলতো যে তোর জীবনটা এই এত অল্প বয়সেই তুই শেষ করে দিলি, তো তুই যদি আরো আগে আসতি আমার জীবনে, তাহলে দেখা গেছে যে আমি তোকে বিয়ে করতাম। আর তুই তো আমার সব সমস্যা জানিস, এই সমস্যা জানা সত্ত্বেও নাকি তুই আমার অনেক ভালোবাসিস। আর আমি যে ওনারে কেন ভালোবাসতাম এটা উনি কখনো বুঝায় বলিনি। আমি বলতাম যে আমি তো আসলে এইরকম ছেলেই ভালোবাসি, আমি তোমার এই জন্য খুব ভালোবাসি, তোমার এই সমস্যাতেই। কিন্তু ও আসলে তখন আমাকে বলে যে তুই যদি আরো আগে আসতি তোরে বিয়ে করতাম। আমারে তো কোনো মেয়ে বিয়ে করবে না, কারণ বিয়ে করলেও সে থাকবে না। তো তুই এত ভালো, তুই যদি আমারে বিয়ে করতি, আমি আরো আগে আসতে তোকে করতাম। তো ওই বাবুটা যখন অ্যাবর্শন করার কথা আমি ভাবি, বা আমি যখন ভাবি যে এটা আমি করবো না, তখন হচ্ছে ফার্স্ট টাইম আমি ওনার পায়ে ধরে মানে কান্নাকাটি করি। অবশ্য পায়ে ধরার আগে আমি নিজে নিজেই অনেকবার প্রিপারেশন নেই যে এই বাবুটা রাখতে গেলে আমার কি করতে হবে, ভাবি এটা কিভাবে রাখবো। তো তখন আমি হচ্ছে গিয়ে একদিন ওনার সাথে দেখা করে আমি ওনার পায়ে ধরে কান্নাকাটি করি অনেক, যে আমি তোমার সাথে আমার কেমন সম্পর্ক, কি সম্পর্ক, আমি সেই সম্পর্কের নাম জানি না, বাট সেই সম্পর্কটা কি আমি তাও জানি না, ভালো খারাপ আমি বুঝি না। বাট আমি জানি তুমি একটা ভালো মানুষ, তুমিও জানো যে আমি ভালো মানুষ, না হলে হয়তো তুমি আমার সাথে মিশতা না। তো আমি সেই জায়গা থেকে তোমারে বলতেছি, আমি এরকম সমস্যা ফেস করতেছি, এই বাবুটা আমি রাখতে চাই। তো তুমি কি এই সম্পর্কের নামটা কি চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারবা কিনা, বা এই বাবুটা রাখতে পারবা কিনা। বা আমি ওরা এরকমটা বলি, যদি তুমি অন্য কোনো সম্পর্কের নাম দিতে না পারো, তাহলে তুমি তো বলছিলা যে তোমার বড় ভাইয়ের নাকি বাচ্চা হয় না, তো বাবুটা এবার রাখার মতো সুযোগ দাও, তারপর তোমার বড় ভাইয়ের নাইলে বাচ্চাটা দিয়ে দিও। তো তখন ও বলে যে না, এই বাচ্চা রাখা যাবে না, আর তোমার সাথে আমার সম্পর্কের নাম চেঞ্জ করবো কিভাবে, তুমি তো মুসলিম। তখন উনি বলে যে আমি তো শুভর মতো মুসলমান হইতে পারবো না, ধর্ম ছাড়তে পারবো না, কিভাবে আমি এই সম্পর্কের অন্য কোনো নাম দিব, তো তুই অ্যাবর্শনটা করাই ফেলা। এটা বলার পরে অ্যাবর্শনটা হয়। অ্যাবর্শনটা হওয়ার পরে তার কিছুদিন পরে ওনার সাথে আমার ওই যে কথা হয়েছিল, উনি বলছিল যে আমি ভেবে দেখবো যে কোনোভাবে তোরা রাখতে পারি কিনা, আমিও চাই যে তুই আমার সাথে থাক সারা জীবন, তোরা দেখতে পারি বা তোরা রাখতে পারি। তো তখন উনি বলছে এটা আমি ভেবে দেখবো। তো তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওনার সাথে ওরকম একটা সম্পর্ক হয় যে উনি আমাকে নিবে সারা জীবন, ওনার সাথে থাকতে পারবো, বা উনি আমাকে নিবে এরকম একটা। কিন্তু এখানে ধর্ম নিয়ে একটা কথা হয়েছিল যে উনি বলছিল যে হচ্ছে গিয়ে আমি তো মুসলমান হইতে পারবো না, বাট এরপরে আবার উনি বলছিল যে হ্যাঁ ধর্ম কোনো বিষয় না, কিন্তু আমার ফ্যামিলিরে কখনো এটা জানাইতে পারবো না যে আমি এরকম হয়েছি, বা এরকম শুভ যেরকম সব মানুষের জানাইছে বা এরকম করছে, এরকম আমি কিছু কখনো জানাইতে পারবো না। তাই বলছি ঠিক আছে, কাউরে জানাইতে হবে না, কাউরে জানার দরকার নাই, শুধু আল্লাহরে জানাইলেই হবে। তো উনি হচ্ছে গিয়ে তারপর যখন আমার বিয়ে করতে যায় উনি, তখন তো উনি হচ্ছে গিয়ে ওনার কাগজপত্র সব তো এই ধর্মে, আর আমার তো মুসলমান ধর্মে, সেই ক্ষেত্রে ওনার সাথে আমার বিয়ে কোনোভাবেই সম্ভব না। তো কোনোভাবেই সম্ভব না। উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে তুমি তোমার কাগজপত্র আমি হচ্ছে গিয়ে দেখি তৈরি করতে পারি কিনা। তো উনার হচ্ছে গিয়ে আমি এগুলো জানতাম না, উকিলের মুহুরি ওনার হচ্ছে গিয়ে বন্ধুর মতো, তার সাথে সবকিছু শেয়ার করার পরে আমার বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলে। বাট আমার ঠিকানা বা আমার কোনো কিছু না, উনি আমার জাস্ট এটা প্রমাণ করতে চায় যে আমি হিন্দু, ঠিক আছে, এরকম একটা বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলে।
তারপরে ওই বার্থ সার্টিফিকেট দিয়ে ওনার সাথে আমার বিয়ের কাগজটা আর কি, বিয়ে ওই বার্থ সার্টিফিকেটগুলো বা আমার ছবি টবি সবকিছু যখন ওই মোহরির কাছে দেওয়ার পরে উনি হচ্ছে গিয়ে আপনার এই বিয়ের কাগজটা তৈরি করে ফেলে। এবং বিয়েটা হচ্ছে হিন্দু ধর্ম, মানে আমি পড়ার পর দেখি যে, বা আমি যখন সিগনেচার করি তখন আমি দেখি যে বিয়েটা আসলে হিন্দু ধর্ম অনুযায়ী হয়েছে বা হিন্দু এরকম একটা। তখন আসলে আমার হাজব্যান্ড যে সে সবকিছু জানিয়ে গেছিল যে আমি এরকম হয়েছিলাম বা ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক, সবকিছু জানিয়ে গেছিল। তো সেই মুহূর্তে সে শুধু বলতেছে, সে তো আগেও সবসময় বলছে যে তুই চইলা যা, আমি যেন বাসায় এসে তোরা না দেখি, এরকমটা বলতো। তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি একদিন উনি হচ্ছে গিয়ে করে যে আমার সমস্ত কাপড় চোপড় সব কিছু যা কিছু থাকে সব ময়লার ঝুড়িতে নিয়ে ফেলাই আসে যে তুই আর এই বাসায় থাকবি না। আমি বাসায় এসে যদি তোরে না পাই তাহলে তুই থাকলেই কি না থাকলেই কি, তো তোর দিয়ে তো আমার কোনো লাভ হবে না, তার চেয়ে ভালো তুই কোথাও চলে যা। তো ওই মুহূর্তে আমি চলে আসি ওনার কাছে, ওনার কাছে চলে আসি। সেই দিন ওনারে বলিনি, শুধু বলছিলাম যে আমি তো অনেক সমস্যার মধ্যে আছি, আমি মরে যাওয়ার পরে আর আমার নিলে কি হবে, আমি বাইসে থাকতে থাকতে চেষ্টা করে দেখেন একবার আমার নেওয়া যায় কিনা। আমি মরে গেলে অনেক আগেই মরে যেতাম, কিন্তু আমি বাঁচতে চাইছিলাম, বারবারই বাঁচতে চাই। তো ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে। পরে ও একটা বাসা দেখে ওই বাসায় আমার নেয়। আর ওই কাগজপত্রগুলো ও করে, তখন ও আমার সাথে ওর কাগজ নিয়ে একটা কথা হয় যে হিন্দু ধর্মে কেন এই কাগজগুলো হয়েছে বা বিয়েটা কেন হিন্দু ধর্মে। আর ও কিন্তু এই কথাটা আমার বলে যে এটা জাস্ট আমার ফ্যামিলি দেখবে, আমি কি সেটা তো আমার ফ্যামিলি জানে, আর আমি এখন কি হব সেটা তুমি জানবা, বাট এগুলো যে সবাইরে জানাইতে হবে শোনাইতে হবে এমন তো কোনো কথা নাই, কাগজে তো প্রমাণ হবে না যে আমি আসলে কে। তো এরকমটা বলে। তো যখন ওই বাসা নেওয়ার পরে হচ্ছে গিয়ে ও ওই বাসায় আসে বা আমার কাপড় চোপড় নিয়ে আসি, আমি আর ওই বাসায় থাকি। তো ওই বাসায় থাকি, ও হচ্ছে গিয়ে দেখি যে ও কোনো কাপড় চোপড় কিছু তেমন আনে নাই, বা দুই একটা কাপড় চোপড় এরকমটা, বা ওর যে বাসাটা ছিল সেই বাসায় ওর সব কিছু আছে, ওগুলো ছাইড়ে আসে নাই। তো আমি হচ্ছে গিয়ে তখন ওর কিছু বলি নাই বিষয়, দেখি যে ওর কাপড় চোপড় বা কাগজপত্র ওর কোনো কিছুই এই বাসায় আনে নাই। তো এভাবে থাকতে থাকি ওর সাথে। কত সালের ঘটনা এটা? এটা 20 সালের জুন। আচ্ছা, এবার আমি কয়েকটা কোশ্চেন করবো আপনাকে, আপনার পুরো গল্পটা আমি বুঝে গিয়েছি, তারপর আমি কয়েকটা কোশ্চেন করে এন্ডিং এর দিকে যেতে চাই। আপনি কি এখন ওর সঙ্গে আছেন নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। প্রথম হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিতে পারেন নাই বা দেন নাই? দিয়েছিলেন? না, দেন নাই। আচ্ছা, কি করেন আপনি বর্তমানে? আমি বর্তমানে কিছুই করেন না। থাকেন কোথায়, মানে কিভাবে আছেন? খাওয়া দাওয়া, একটা মানুষের তো অ্যাটলিস্ট 3 বেলা খেতে হলে কিছু রোজগার করতে হয়, এগুলো সাপোর্ট পান কোথায়? এগুলো সাপোর্ট হচ্ছে গিয়ে আমি নভেম্বরের 27 তারিখে হচ্ছে গিয়ে 24 তারিখে হচ্ছে গিয়ে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হয়েছে, তারপর আমি 27 তারিখেই ঢাকায় আসছি এবং আমার সাথে যে মেয়েটা আসছে ওর কাছেই আসছি। এবং এই যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আমার সেই হাজব্যান্ড এখন পর্যন্ত ডিভোর্স না দেওয়ার কারণে আমাকে এখন পর্যন্ত ব্যবহার করে যায়। ব্যবহার বলতে এখনো আপনার কাছে যান এবং আলটিমেটলি আপনাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেন? হ্যাঁ, আমি আসলে শুধু ডিভোর্স না, আমি কোথায় থাকবো কোথায় যাব সেই জন্যই কিন্তু এই সেকেন্ড টাইম যে বিয়েটা বা এত কিছু করছি শুধুমাত্র বাঁচার জন্য, নিজে কোথায় থাকবো সেই জন্য। আমি কোনো সময় আত্মহত্যা করতে চাইনি। দেখেন, এখানে একটা বিষয় বলি আপনাকে, লিমা তো আপনার নাম। লিমা, আমি আপনার গল্পটা এমনভাবে এখানে উপস্থাপন করেছি, আমি আসলে আপনার গল্পের মধ্য দিয়ে একটা জিনিস সবাইকে বোঝাতে চেয়েছি যে একটা মেয়ের সোশ্যাল সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট, একটা মেয়ের অর্থনৈতিক সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট। আপনি যে কথাগুলো আজকে এখানে বললেন সেটার মধ্যে কতটুকু ভুল ছিল, কতটুকু মিথ্যা ছিল, কতটুকু সত্য ছিল সেটা আপনি জানেন, কিন্তু এরকম একটা ঘটনা মানুষের সঙ্গে ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তো আপনি জানেন না আপনার ফিউচারটা কি হবে, কোথায় যাবেন, কি করবেন। তবে এটা ঠিক যে একদম জিরো ক্যাপিটাল অবস্থায় যদি একজন মানুষ থাকে তাহলে আমি বলবো যে তার 2 হাত আছে, 2 পা আছে, সুস্থ আছে, সে কাজ করে খাওয়ার সামর্থ্য রাখে। আমরা এখানে এমনও গল্প প্রচার করেছি যে গত সপ্তাহে গেল, ভদ্রমহিলার চেহারা সুন্দর এবং সেও আপনার মতো বিভিন্নভাবে ভিকটিম, কিন্তু সে একটা মানুষের বাসায় থেকে কাজ করে 2 বেলা 2 মুঠো অন্ন, এবং তারপরেও
তার সমস্যাটা এত জটিল যে তার বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে তার সার্ভাইভ করতে হয়। তো আমি আপনাকে একটা জিনিস যেটা বলতে পারি, আপনার এই গল্পের মধ্যে প্রথম বিয়েটা তো আপনি নিজেই করেছিলেন, তাই কি নয়? দ্বিতীয় বিয়েটা সেটাও আপনি নিজেই করেছিলেন, এবং সেখানে নিশ্চয়ই আপনার কোনো না কোনো, আমি মনে করি যে ভুল ছিল। যে ভুলটা একপাক্ষিক না, দ্বিপাক্ষিক। যিনি আপনাকে বিয়ে করেছেন তারও ভুল ছিল, যে কারণে সংসার টেকে নাই বা এরকম হয়েছে। তবে এটা ঠিক যে পরিবার ছাড়া হওয়াটা উচিত হয়নি। আপনার ভাই বোন যারা আছেন ওরা কোথায় আছেন? পরিবারের সঙ্গে আছেন নাকি পরিবার ছাড়া? আপনার কয় ভাই বোন? 5 ভাই বোন। 5 ভাই বোন। বাকি বোনগুলো কোথায়? বাকি একটা বোন, ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আর আরেকটা বোন? 2 বোন 3 ভাই। তো বাকি বোনটা সে কি আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। তো ওর তো এরকম হয় নাই, তাহলে আপনার ক্ষেত্রে কেন হয়েছে? আমার ক্ষেত্রে এরকমটা হয়েছে যে আমি আমার মারে প্রচন্ড ভালোবাসি। আমার মারে কোনোদিন আমি কষ্ট দিতে চাই নাই। আমি চাই নাই যে, তো আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থায় কি মা কি সুখে আছে? মা কি ভালো আছে? আপনি চান নাই, কিন্তু না চাওয়াটা এইভাবে তো একটা ভুল ছিল। 16 বছর বয়সে বাসা থেকে বের হওয়াটা কি উচিত হয়েছিল? আপনি শুধু আমাকে এটাই বলেন। এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমাদের সামাজিক রাষ্ট্রীয় জায়গাতে অনেক অনেক দুর্বলতা আছে। আমরা একটা মানুষের সিকিউরিটি, নিরাপত্তার জায়গাতে, সেই জায়গাটায় আসতে হয়তো আমাদের আরও অনেক বছর সময় লাগবে। কিন্তু আমরা তো একটা পারিবারিক শিক্ষার জায়গাতে আছি, একটা কমন সেন্সের জায়গাতে আছি। 16 বছরে যখন আপনার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন আপনার উচিত ছিল পরিবারে ফিরে যাওয়া। বাবা মা তো নিশ্চয়ই আপনাকে ধরে রাস্তায় ফেলে নেয়নি যে তুমি আর বাসায় ঢুকতে পারবা না। সেটা করেছিল কি? কখনো করে নাই। আপনি একবেলা দুবেলা না খেয়েছিলেন, সেটা তো ঢাকা শহরেই ছিলেন। তাহলে পরিবারে না খেয়ে থেকে তো অন্তত একটা শেল্টার তো পেতেন। আপনি তো এমন না যে ঢাকা শহরে এসে 3 বেলা খেতে পেয়েছেন, ভালো থেকেছেন, সমস্ত কিছুটা হয়েছে, তা তো হয় নাই। তো আপনি পরিবারের তুচ্ছতাচ্ছিল্য, আসলে ঠিক যে কাছের মানুষ অবজ্ঞা করলে সেটা নেওয়া যায় না, হলেও তো ঘরের মধ্যেই থাকতে পারতেন। মানে বেস্ট আমার কাছে যাই হোক না কেন, যে মা বা বাবা যদি গালি দেয়, বকা দেয়, তারপরে অন্তত মুখের সামনে তো অন্নটুকু দিত। তারা আপনাকে না খাইয়ে তো নিজেরা খেত না। আসলে দারিদ্রতা এমন একটা জিনিস। না, আমি আমার প্রশ্নের উত্তরটা, দারিদ্রতা অবস্থা তো আপনি ঢাকায় এসেও আপনার পরিবর্তন হয়নি, হয়েছে কি? না, হয় নাই। তাহলে এই যে এতগুলো দুর্ঘটনা আপনার জীবনে ঘটলো, সেটা তো পরিবারের মধ্যে থাকলেও তো না হওয়ার কম সম্ভাবনা ছিল। কিন্তু এই যে বললাম যে আমার মারে প্রচন্ড ভালোবাসি, আমার মার কাছ থেকে যে খারাপ আচরণগুলো আমি নিতে পারতাম না, এটা কোনো সময় আমি মানতে পারতাম না। এটা একটা মেজর মিস্টেক আমাদের প্রত্যেকের জীবনে। আমরা এটা ভুল করি, ভয়ঙ্কর রকমভাবে ভুল করি। আমাদের বাপ মায়ের খারাপ আচরণকে আমরা মনে করি আমাদের জীবনে অভিশাপ, এবং সেটার বয়সটাও ওই 16 বছর, অ্যাডোলেসেন্স পিরিয়ডটাই। কিন্তু বাবা মা কেন খারাপ ব্যবহার করেন, বাবা কেন বকা দেন, মা কেন বকা দেন, এটা যখন বুঝবো আমরা, তখন আলটিমেটলি অনেক লেট হয়ে যায়। আপনি যখন মায়ের বয়সে যাবেন, আপনি যখন বাবার বয়সে যাবেন, তখন আপনি বুঝবেন যে কেন এটা তারা করতো। যদিও এটা করা উচিত না, খুব টেকনিক্যালি বিহেভ করা উচিত একটা বাচ্চার সাথে, বিশেষ করে এই সময়টাতে, বয়সন্ধিকালে। তো এটা আপনার সাথে করা হয়নি। কিন্তু এটাও তো একটা অনেক বড় শিক্ষা, যে ঘর ছেড়ে এসে একটা ছেলেই যেখানে নিরাপদ না, একটা মেয়ে সেখানে আমাদের সামাজিকতায় কতটা অনিরাপদ হতে পারে। এই যে আপনার জীবনে এতগুলো দুর্ঘটনা ঘটে গেছে, আপনার একটা বাচ্চা আছে, আপনি জীবনে ভয়ঙ্কর রকমভাবে কষ্ট পেয়েছেন দ্বিতীয় সম্পর্কে এসে, আপনার একটা বাচ্চা অ্যাবর্ট করতে হয়েছে। নট অনলি দ্যাট, আপনার একটা আনস্টেবল লাইফ, আপনার একটা কি হবে কি করবেন আপনার এরকম একটা জীবন। এবং পুরো জীবনে আমাদের সামাজিকতা, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে হলো ধরে নেওয়া হয় যে তার লাইফটা ওখানে। ওই যে আপনাকে বলেছিল যাই করুক না, আপনার মা তো বলেছে না যাই করুক না এখানেই থাকতে হবে, রাইট? মা বলেছে না? এটা আমাদের পারিবারিক শিক্ষা, এবং এই শিক্ষা থেকে আপনি কখনোই বেরোয় আসতে পারবেন না। আপনার এখন বয়স কত বলেন? 22 বছর প্লাস। 22 বছর প্লাস। 22 বছরের একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে 22 বছরের জীবনে আপনি তো লেখাপড়া বেশি দূর করতে পারেননি। আপনি বলেছেন আপনি মাদ্রাসায় কারিয়ানা পড়েছেন। সেই জায়গাটা থেকে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার শরীরে শক্তি আছে। আপনি চাইলে এখন যেভাবেই হোক পরিশ্রম করে, গার্মেন্টসে হোক বা অন্য কোথাও হোক, কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারবেন নিজের জন্য। এটা ঢাকা শহরে খুব একটা কঠিন কোনো কিছু না। প্রথম কথা হচ্ছে এইটা। কাজ নাই ঢাকা শহরে, কেউ আপনাকে কাজ দিচ্ছে না, এইটা আমি বিশ্বাস করব না, ডেফিনেটলি করব না। আপনি যে পরিমাণ অভিজ্ঞতা নিয়েছেন ঢাকা শহরে এসে, তাতে একটা প্রতিষ্ঠানে কোনো না কোনোভাবে কাজে আপনি ঢুকে যেতে পারবেন। এবং একইভাবে এটাও ঠিক, আপনি আপনার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত দিয়ে আপনি কি বলা যেতে পারে, আপনি কিন্তু বুঝেছেন কোন মানুষ খারাপ, কোন মানুষ ভালো। আল্লাহর দুনিয়ায় সব মানুষ খারাপ, এটাও আমি মানব না। সো কোনো না কোনো কেউ না কেউ আপনাকে শেল্টার দিবে, কিন্তু শেল্টার দেওয়ার পরেই ওই মানুষের প্রতি দুর্বল হয়ে আপনি গভীর সম্পর্কে জড়াবেন কি জড়াবেন না, সেটারও একটা শিক্ষা কিন্তু আপনি আপনার জীবনে পেয়েছেন। পাননি? মুখে বলতে হবে পেয়েছেন। আচ্ছা, তাহলে সেই জায়গাটাও আপনার চিন্তা করার সুযোগ হয়েছে। আমি প্রত্যেকটা ঘটনাকেই আপনার জীবনে যদি অভিজ্ঞতা হিসেবে নেই, তাহলে এই 22 বছরের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাকি জীবনটা সুন্দর করা সম্ভব, অবশ্যই সম্ভব।
আমি শুধু একটা কথাই বলতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বিশ্বাস করি আমার এই জীবন গল্প অনুষ্ঠানটা গ্রামের একেবারে প্রত্যন্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানগুলো শোনেন, এবং প্রত্যেকটা গল্পই অনেক অনেক বেশি আমাদেরকে শিক্ষা দেয় কোনো না কোনোভাবে। বিশেষ করে একটা পরিবারে সন্তানের নিরাপত্তা খুব 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 জরুরি। এবং